তো তোমাদের কি আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া। ক্লিয়ার, ওকে, একদম ক্লিয়ার আছে। আচ্ছা ভালো। সো ক্লাস নেওয়ার সময় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ইদার তোমাদের নিজেদেরকে আনমিউট করতে পারো। হ্যাঁ, স্পেসিফিক টপিকের অনেক ডিপে যাব না, কিন্তু আমরা দেখতে পারবো অনেক র্যান্ডম জায়গা থেকে প্রবলেম, আর সেই সব কিছু মিলায় হচ্ছে আমাদের একটা ভালো আইডিয়া হবে যে মানে কম্বিনেট্রিক্স এর প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস গুলো কি হইতে পারে এন্ড আমরা কি কি ধরো জানতে হবে সেটা বুঝতে হবে। সো ওকে, সো আমি হচ্ছে যেটা করব সেটা দ্বারা আমি স্ক্রিন শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি আইপ্যাডের স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তো ওকে, সরি, এটা কানেক্ট করতে একটু টেকনিক্যাল হচ্ছে। অলরাইট, ওকে, সো আমরা তাহলে আজকের কম্বিনেটরিক্স প্রবলেম সলভিং ক্লাস শুরু করি। হ্যাঁ, সো আমরা ফার্স্টে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট নিয়ে। তো এখানে বলা হয়েছে যে সো চাইনিজ রেস্টুরেন্টে যেটা হয় সেখানে হচ্ছে যে তোমরা খাইতে বসলে আমরা নর্মাল টেবিলে তো এসে খাবার দাবার রেখে দেয় আর তারপর ওয়েটাররা চলে যায়। আর চাইনিজ রেস্টুরেন্টে একই জিনিস করে, কিন্তু ওখানে মানে হচ্ছে যে এমন ভাবে বানানো যাতে 10-15 জন একই টেবিলে বসে খাইতে পারে। সো বাংলাদেশের মধ্যে আমরা যখন এরকম খাই তখন আমাদের হচ্ছে যে ওই লোককে বলা লাগে যে হ্যাঁ ভাইয়া এখানে একটু পাস করেন, অথবা আপু এই মাংসটা এখানে দেন। সো চাইনিজ রেস্টুরেন্টে ওরা এমন ভাবে ডিজাইন করছে যেন অত কষ্ট না করতে হয়। ওরা টেবিলটার মাঝখানে হচ্ছে একটা সার্কুলার একটা এরিয়া রাখছে, তো তুমি চাইলে সেই জিনিসটা ইচ্ছা মতো ঘুরাইতে পারবা। তো সেটা দেখতে যেরকম, ধরো এটা হচ্ছে টেবিল, এখানে ধরো মানুষ বসে আছে, আর এইখানে হচ্ছে একটা সার্কুলার জিনিস আছে, এইখানের উপরে হচ্ছে খাবার গুলা বসানো হবে। তো ধরো এখানে হচ্ছে যে আমি আছি, আর আমি হচ্ছে যে এই খাবারটা চাই, তো তাহলে হচ্ছে আমি এই টেবিলটাকে ঘুরাবো যাতে এই জিনিসটা এখানে চলে আসে, তারপর আমি ইজিলি আমার প্লেটের মধ্যে যা যা আছে তা নিয়ে নিতে পারবো। তো এখানে বলা হয়েছে যে মানুষ আছে এনটা, আর খাওয়ারও আছে এনটা, ডিশ আছে এনটা। আর আমরা এখানে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এমন ভাবে অর্ডার করছি যেন মানে প্রতিজন হচ্ছে একটা করে ডিশ অর্ডার করছি। আমরা সবাই ডিসাইড করছি যে আমরা নিজের একটা ডিশ অর্ডার দিব, আর তারপর সব মিলায়ে অনেক ভ্যারাইটি চলে আসবে, আমরা ইচ্ছা মতো খেয়ে নিব। সো এখন তোমাকে বলা হচ্ছে যে ওয়েটার যখন প্লেট গুলা বসাইলো তখন হচ্ছে যে কারো সামনেই তার নিজের ডিশটা নাই। সো ধরো আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এখানে 5 জন মানুষ আছে,
ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ডি, ই, আর ছোট হাতে দিয়ে দিয়ে আমরা ডিশ বুঝাবো। তো তাহলে এখানে ছোট এ বসতে পারবে না, এখানে ধরো ছোট বি বসলো, এখানে ধরো ছোট ডি বসলো, এখানে হয়তো ছোট এ, এখানে ছোট ই, আর এখানে ছোট সি। তো এখানে খেয়াল করো কোনো পার্সনের সামনেই তার নিজের ডিশটা নাই। ওকে, সো তোমরা তাহলে কি এখন বলতে পার, আচ্ছা তো তোমাদের কাছে আমার ফার্স্ট প্রশ্ন হইলো যে আচ্ছা, তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে এরকম যে আমরা ধরো রেস্টুরেন্টের চারপাশে 5 জন বসতে চাচ্ছি, তো সেটা বসার উপায় কয়টা আছে? n factorial, but n into n factorial probably. আচ্ছা, সেটা একটা অনেক ভালো গেস। আচ্ছা, সো আমি সরি, আমি এতক্ষণ হচ্ছে বক বক করছিলাম, তারপর হঠাৎ করে তোমাদেরকে প্রশ্ন করে ফেলছি। আমি হচ্ছে মানে ক্লাসের মাঝখানে বেশ কয়েক পয়েন্টে প্রশ্ন করব, এন্ড প্রশ্ন করে তোমাদের ইমিডিয়েটলি আনসার করতে হবে না, ওকে? কাজ মানে হচ্ছে ম্যাথের মধ্যে এরকম প্রবলেম সলভ করতে গেলে তোমাদের মানে কিছুটা টাইম লাগবে, তো তোমরা টাইম নিয়ে খাতার মধ্যে গুতাগুতি করে তারপর আস্তে ধীরে আনসার করিও, ডোন্ট ফিল প্রেসার যে ইমিডিয়েটলি আনসার করতে হবে। ভাই ওকে, টেবিলটা সো তো সার্কুলার না, তাহলে তো হচ্ছে হ্যাঁ, সো টেবিলটা সার্কুলার, 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কারেক্ট আনসার হবে। তো আমরা যদি মানুষকে লাইনে বসাইতে চাই, তাহলে আমাদের ফার্স্ট জায়গায় একটা স্পট আছে, তারপরে সেকেন্ড জায়গায় একটা স্পট আছে, এরকম ধরো এনটা স্পট আছে। এন্ড তখন হচ্ছে আমাদের হিসাবটা এমন হবে যে আচ্ছা আমরা এটার জন্য হচ্ছে এনটা চয়েস আছে, তারপরে এখানে একজন চলে গেল, তো তারপরে এখানের জন্য থাকবে n-1টা, এখানের জন্য থাকবে n-2টা, এরকম করে করে আমাদের শেষ পর্যন্ত ফাইনালি যখন একজন বাদে সবাই বসে গেছে, তখন লাস্ট জনকে তো এখানে বসাইতে হবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে n টাইমস n-1 এরকম n ফ্যাক্টোরিয়ালটা চয়েস। কিন্তু এইখানে সার্কুলার টেবিলটাতে খেয়াল করো যে আমরা ধরো এই স্পটটার জন্য চুজ করলাম 5 জন, 5টা চয়েস, আর 4 3 2 1, সেটা হয়তো একটা ইয়ে করতে পারো, কিন্তু সেটা কিন্তু আসলে একটা জিনিসকে ইগনোর করতেছে যে আমরা এ বি সি ডি ই কে এখানে বসায়, যেটা হইলো আমরা যদি আবার এ বি সি ডি ই কে এভাবে বসাইতাম, আর তারপর টেবিলটা একটু করে ঘুরাই দিতাম, আমি এখানে স্ক্রিনটাকে আসলে ঘুরাইতে পারতেছি না, বা তোমরা ইমাজিন করো যে আমি স্ক্রিনটাকে এরকম করে ঘুরাই দিচ্ছি, তো তাহলেও কিন্তু আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা আর এই জিনিসটা সেম হয়ে যেত। তো তাই হচ্ছে আমরা 5 জনকে, অথবা আমরা ধরো n জনকেই বলি, n পিপলকে যদি আমরা একটা লাইনে বসাইতে চাই, তাহলে আমাদের উপায় আছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আর আমরা যদি n পিপলকে একটা সার্কেলে বসাইতে চাই, তাহলে আমাদের উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। বাট আমরা ওভার কাউন্ট, আমরা প্রতিটা অ্যারেঞ্জমেন্টকে আমরা n বার কাউন্ট করতেছি, কারণ আমরা এই জিনিসটাকে a কে এখানে মানে আমরা পুরো জিনিসটাকে ঘুরাইতে পারবো n ভাবে, তাই আমাদেরকে n দিয়ে ডিভাইড করতে হবে, and তারপর আমরা পাবো n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, অলরাইট, সো এখন আমি যদি তোমাদের, সো এটা ছিল আমরা প্রশ্ন যে একটা জাস্ট এমনি একটা সার্কুলার টেবিলে বসানোর ক্ষেত্রে, বাট আমরা যদি এই পার্টিকুলার সার্কুলার টেবিলটার ক্ষেত্রে বলি, তাহলে কয়টা উপায় আছে? এই টেবিলটাতে খেয়াল করো, এখানে কিন্তু অলরেডি 5টা ডিশ বসানো আছে, আর সেই 5টা ডিশের সামনে 5টা চেয়ার আছে, তাহলে আমরা কয়ভাবে বসাইতে পারবো? Four factorial. ওকে, তো 4 ফ্যাক্টোরিয়াল কেন? পাঁচজনকে আমাকে সার্কুলার টেবিলে বসাতে হবে, তাহলে হলো হ্যাঁ, তো আমরা নরমালি যদি আমরা একটা সার্কুলার টেবিলে কোনো স্পেশাল কিছু না থাকতো,
তাহলে হয়তো আমরা 4 ফ্যাক্টরিয়ালি বলতে পারতাম, কিন্তু এই টেবিলের মধ্যে আমাদের প্লেস গুলো আলাদা আলাদা করে রাখা আছে। আমরা বলছি যে আচ্ছা ধরো এখানে চিকেন ফ্রাইটা বসানো হয়েছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা বসানো হয়েছে, এখানে ধরো ভেজিটেবলটা বসানো হয়েছে। সো তাহলে কিন্তু আসলে আমাদের চেয়ার বলতে পারবো না, কারণ এই চেয়ারে বসা আর এই চেয়ারে বসা কিন্তু আলাদা ব্যাপার হয়ে গেল। তো তাহলে আমাদের আনসার কি হবে? হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসার 5 ফ্যাক্টরিয়াল হয়ে যাচ্ছে, কারণ আমাদের প্লেস গুলো কিন্তু আসলে ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে। এন্ড আমি আসলে এটা তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে এখানে যে আমি n people in line n people in circle বললাম, সেটা কিন্তু জাস্ট মানে আমরা যদি একেবারে বেসিক প্রবলেমটা নিয়ে চিন্তা করি তাহলে হয়তো সেটা হবে, কিন্তু এখানে মেইন জিনিস কিন্তু লাইনটা অথবা সার্কেলটা না। মেইন জিনিসটা হচ্ছে তুমি এক্স্যাক্টলি কি কাউন্ট করার ট্রাই করতেছো। সো তুমি যদি কাউন্ট করতেছো যে এনটা ডিস্টিংক্ট প্লেস আছে, যে প্রতিটা প্লেসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তুমি এখানে বসা আর অন্য জায়গায় বসা এটাকে একই জিনিস মনে করবা না, তাহলে কিন্তু আমাদের আনসার সবসময় n ফ্যাক্টোরিয়ালই হবে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি লাইন না, ইন an distinct location। আর এখানে সার্কেল বলতে আমরা আসলে বুঝাচ্ছি যে আমরা সার্কেলটা মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে আমরা রোটেশন করলেও সবকিছু সেম থাকবে। সো সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি সিমেট্রি, আমি সিমেট্রি বানান সবসময় ভুল করি। আমরা সিমেট্রি নামে একটা উদ্যোগ ক্রিয়েট করছিলাম, এন্ড তারপর থেকে আমি জাস্ট সিমেট্রি লেখার সময় ভুল করে ওই স্পেলিংটা ইউজ করে ফেলি। আচ্ছা, বাট এই জিনিসটাকে হচ্ছে যে সিমেট্রি বলে। তো সিমেট্রি বেসিক্যালি বুঝে আমরা যখন কোনো কিছুর একটা জিনিসকে ইগনোর করতে পারবো। তো যেরকম একটা সার্কেলের কথা চিন্তা করো, আমরা একটা সার্কেলকে যেভাবেই রোটেট করি না কেন সেটা কিন্তু দেখতে একই রকম সার্কেলই মনে হবে, সেটার ইয়ের কোনো চেঞ্জ আসবে না। আবার ধরো একটা স্কোয়ারের কথা চিন্তা করতে পারি, একটা স্কোয়ারকে কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করলেই সেটা একই থাকবে না। সেটাকে আমরা ধরো এটা হচ্ছে 45 ডিগ্রি রোটেশন, তাহলে কিন্তু এটা সেম থাকতেছে না। সো আমাদের একটা স্কোয়ারকে যদি আমরা এক্স্যাক্টলি 90 ডিগ্রি রোটেট করতে হবে, এন্ড তারপরেই সেটা সেম থাকবে। আর তাই তুমি যদি সেটার কথা চিন্তা করে দেখো যে তুমি একটা স্কোয়ারকে কত অ্যাঙ্গেলের, আচ্ছা এটা বলতো দেখি, একটা স্কোয়ারকে আমরা কয়টা অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো যেন সেটা দেখতে আগের মতোই মনে হয়, কোনো চেঞ্জ না হয়? 90 ডিগ্রি আর আচ্ছা 3 ওকে, আর কোনটা কি মিসিং আছে? ওকে, সো আমরা জানি যে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশনে হবে না, 180 তে কিছু হবে না, 270 তে হবে না, আর তোমরা অনেক ভালো একটা ইয়ে করছো যে 360 ডিগ্রিতেও কিছু হবে না। তো 360 ডিগ্রি রোটেশন কিন্তু অ্যাকচুয়ালি 0 ডিগ্রি রোটেশনের সমান। সেটাকে আমরা 360 না লিখে আমরা 0 বলতে পারি। এন্ড সেটা বেসিক্যালি হচ্ছে তুমি কিছুই করতেছো না, তুমি তাকে আগের মতোই সুন্দরভাবে রেখে দিচ্ছ। এন্ড সেটাও এক ধরনের রোটেশন, সেটা হচ্ছে জাস্ট মানে ট্রিভিয়াল রোটেশনটা আর কি, মানে কোনো কিছুই হচ্ছে না। তো আমরা একটা স্কোয়ারের ক্ষেত্রে আমরা 4টা অ্যাঙ্গেল পাচ্ছি। আমি যদি তোমাদের একটা হেক্সাগন দিতাম, আচ্ছা এটা কোনো হেক্সাগন হইলো না, এটা অনেক বাজে হেক্সাগন। আচ্ছা এটা অনেক বাজে একটা হেক্সাগন হয়েছে। ওকে, এটা একটা মোটামুটি লেভেলের হেক্সাগন হয়েছে। তো এটার কয়টা অ্যাঙ্গেল অফ রোটেশন আছে, মানে কয়টা অ্যাঙ্গেল আছে যেটাকে তুমি রোটেট করলে এটা সেম থাকবে? সর্বোচ্চ হলে 6টা। হ্যাঁ, সো 6টা। এন্ড সিমিলারলি আমরা কিন্তু n গন হইলে nটা পাবো। সো বেসিক্যালি আমাদের একটা সার্কেলের
মধ্যে যখন আমরা n জনকে বসাচ্ছি তখন কিন্তু আমরা ওদেরকে একটা n গণের অ্যারেঞ্জমেন্ট বসাচ্ছি। তো ওখানে সার্কেল ওয়ার্ডটাও কিছুটা মিসলিডিং, কারণ সার্কেলটা মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে যে এখানে nটা মানুষ আছে আর ওদেরকে আমরা রোটেট করতে পারবো, এন্ড সেজন্যই কিন্তু আমরা আসলে এখানে n দিয়ে ভাগ করে দিচ্ছি, যাতে আমরা, কারণ রোটেশন সব সেম, সো প্রতিটা অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা ওটার nটা কপি পাচ্ছি, তো তাই আমাদের n দিয়ে ভাগ করে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, সো আমি আশা করি মানে এতক্ষণ বকরে তোমাদের লাইক জাস্ট হবে, রাইট? কারণ তোমরা ক্লাসের মধ্যে হয়তো বলতাম যে হ্যাঁ সার্কেল হইলে n-1 ফ্যাক্টোরিয়াল, বাট সেটা আসলে মানে স্কুলের ম্যাথের মতো হয়ে গেল যে গাইড বইয়ের মধ্যে পড়বা, ফর্মুলা মুখস্থ করবা। অ্যাকচুয়ালি সেভাবে চিন্তা করলে কিন্তু তোমার জীবনে কাজে দিবে না, আর অলিম্পিয়াডেও কাজে দিবে না। অলরাইট, সো আমরা মেইন প্রশ্নে ফেরত যাই। সো মেইন প্রশ্নটা এটার থেকে আরেকটু ধরো, আচ্ছা আমি কি আরেকটু কমপ্লিকেটেড না, আচ্ছা আগে সিম্পল জিনিসে যাই। সো ধরো আমরা আমাদেরকে বলা হইলো যে ওয়েটার ডিশগুলো এসে বসাইছে টেবিলের উপর, কারোরই অর্ডার ডিশ তাদের সামনে নাই। সো এই অ্যারেঞ্জমেন্টে যেরকম বসানো হয়েছিল যে এর সামনে এর ডিশটা নাই, বি এর সামনে বি এর ডিশটা নাই, এভাবে বসানো হয়েছে। তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এরকম অ্যারেঞ্জমেন্টে বসানো হইলে আমরা টেবিলটাকে রোটেট করতে পারবো, যেন অন্তত 2 জন থাকে যেখানে ওদের অর্ডার করার ডিশগুলো আছে। সো এখানে খেয়াল করো, আচ্ছা আমি এই জিনিসগুলো একটু রিমুভ করে দিই। এখানে খেয়াল করো আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা আছে, তো আমরা এই টেবিলটাকে রোটেট করলে কি হবে? আমরা ধরো এদিকে একবার রোটেট করলাম, তো তাহলে আমরা পাবো এখানে ডি, এখানে এ, এখানে ই, এখানে সি, আর এখানে বি। এখন খেয়াল করো বি কিন্তু এখানেই বসা, ই কিন্তু এখানে বসা। আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে বি এর সামনে বি এর পছন্দময় ডিশ আর ই এর সামনে ই এর পছন্দের ডিশ। ওকে, সো আমরা দেখতেছি যে এই স্পেসিফিক কেসে আমরা কিন্তু একবার মানে রোটেট করে এটা পাচ্ছি যে অন্তত 2 জন আছে যাদের সামনে ওদের পছন্দের ডিশগুলো আছে। আর খেয়াল করো এটা কিন্তু সব রোটেশনের ক্ষেত্রে হবে না। আমরা যদি উল্টা এদিকে রোটেট করতাম, আমরা যদি এদিকে রোটেট করি, তাহলে আমরা পাইতাম যে এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ই, এ, ডি। এখন খেয়াল করো এ, ই, ডি, সি, বি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যদি এদিকে একবার রোটেট করি তাও কিন্তু কারো সামনে ওদের পছন্দের জিনিসটা আসতেছে না। সো আমরা দেখলাম যে মানে একবার রোটেট করলে হয়ে যাচ্ছে এমন না, কিন্তু আমরা কিছু একটা রোটেশন আছে যেটা করলে আমরা অন্তত 2 জনের সামনে তাদের পছন্দের ডিশটা আনতে পারতেছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এটা কি সবসময় সত্যি যে আমাদের যদি শুরুতে সবার সামনে ওদের পছন্দের ডিশটা না থাকে তাহলে আমরা রোটেট করে ওদের সামনে অন্তত 2 জনের সামনে ওদের পছন্দের ডিশটা আনতে পারবো? আচ্ছা ভাইয়া, এটা কি একবার রোটেটের কথা বলেন নাকি কয়েকবার করে আনা যাবে এই ব্যাপারটা? তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আসলে একবার রোটেট অথবা কয়েকবার করে ব্যাপার না, এটা হচ্ছে তুমি যত ইচ্ছা ততবার রোটেট করতে পারবা, জাস্ট আনতেই হবে কোন একভাবে। এ আর সি পাবে। না, এটা আসলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে আচ্ছা আমরা এখানে তো এভাবে বসাইলাম, এবার ধরো আমরা এই চাইনিজ রেস্টুরেন্ট অনেক ভালো লাগলো, আমরা আবার গেলাম, তো আবার গিয়ে আমরা আবার এখানে বসলাম আর আবার অর্ডার দিলাম, আবার হচ্ছে আমাদের উল্টা ভাবে বসাইলো, যার ইচ্ছা তার সামনে তার পছন্দের ডিশটা বসানো হয় না। তো যেরকম এখানে আমি এভাবে বসাই দিলাম,
সো তোমাদের হচ্ছে যে আসলে এই মানে তোমরা তো এখন টেবিলে দেখতে পাচ্ছ যে কি কি বসানো আছে, তোমরা কি এটা না দেখেই বলতে পারবা যে আচ্ছা যেভাবে বসানো হোক না কেন আমরা এমন ভাবে রোটেট করতে পারবো যেন অন্তত দুইজনের সামনে তাদের ফেভারিট ডিশটা থাকে? সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে বসানো আছে, আমরা হয়তো রোটেট করে বুঝতে পারবো। বা ধরো আমি তোমাদেরকে বলি নাই যে এখানে এটা কি ডিশগুলো পিজিএন কিভাবে হল বসানো আছে। প্রিন্সিপাল? সো কিভাবে তুমি অ্যাপ্লাই করো, মানে তুমি কি করতে চাচ্ছ? পিজিএন হল প্রিন্সিপাল হয়তো কাজে লাগতে পারে। সো বলো। আচ্ছা, তো আমি এরকম একটা প্রবলেম দেখলে আমি আমি আসলে তোমাদেরকে এরকম কেস দিয়ে দেখাচ্ছি, কারণ আমি আসলে মানে এভাবে সরাসরি তুমি প্রুফ করাটা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, যদি তোমার অনেক এক্সপিরিয়েন্স না থাকে অথবা অনেক প্রবলেম না দেখে থাকো তাহলে কিন্তু তুমি শুরুতেই প্রুফ বের করে ফেলতে পারবে না। তাই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝতে হবে। তাই কিন্তু আমি আসলে তোমাদেরকে এক্সাম্পলটা দেখাচ্ছি, কারণ আমিও আসলে ওভাবে সলভ করব। সো ধরো আমি এভাবে বসাই দিলাম যে আচ্ছা আমি এভাবে বসাইলাম, তো এখন দেখা যাচ্ছে যে কারোর সামনেই তাদের ফেভারিট ডিশটা নাই, তো তাহলে আমি রোটেট করলে কি হবে? সো আমি ধরো একবার যদি রোটেট করি, ধরো আমি এদিকে একবার রোটেট করলাম, তো দেখতেছি যে এ গেল এখানে, বি গেল এখানে, ই গেল এখানে, ডি গেল এখানে, সি গেল এখানে। তো এখন কিন্তু আমরা অলরেডি এটা পেয়ে যাচ্ছি যে আচ্ছা এ আর বি এর ফেভারিট ডিশটা ওদের সামনে চলে আসছে। তো আমরা যেরকম চাচ্ছি সেরকম একটা পাচ্ছি, সেরকম একটা রোটেশন আছে। ওকে, সেটা অনেক ভালো, কিন্তু সেটাতে তো মানে আসলে প্রবলেমটা সলভ হলো না। আমরা দেখলাম যে এই স্পেসিফিক কেসে একবার রোটেট করলে পেয়ে যাচ্ছি। তো রোটেশনের ব্যাপারটা কি? আচ্ছা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট একবার রোটেট না করে আমরা সবগুলা পসিবল রোটেশন দেখি। আমাদের এটা হচ্ছে একটা রোটেশন আছে। আচ্ছা এই লাইন এঁকে কোনো লাভ হবে না। আর তারপর আমরা যদি আরেকবার এদিকে ঘুরাই তাহলে কি হবে? তাহলে আমরা পাবো এখানে সি, এখানে এ, এখানে বি, এখানে ই, এখানে ডি। এখন বলতো এই অ্যারেঞ্জমেন্টটি কি কারোর সামনে তাদের ফেভারিট ডিশটা পড়ছে? না। না। ওকে, তো তাহলে আমরা দেখি আরেকবার রোটেট করলে কি হয়। তাহলে আমরা এখানে ই, এখানে ডি, সি, এ, বি। এবার কি কোনো কারোর সামনে তাদের ফেভারিট ডিশটা পড়ছে? আচ্ছা বিটা আসতেছে না স্ক্রিনের মধ্যে। আচ্ছা আসছে। খেয়াল করে দেখো এই অ্যারেঞ্জমেন্টটার সাথে ম্যাচ করে দেখো। হ্যাঁ একটা মিলছে। ই এটা হ্যাঁ পড়ছে। হ্যাঁ, আমরা দেখলাম যে ই এরটা পড়ছে। আমরা ফাইনালি আরেকবার যদি আমরা রোটেট করি তাহলে আমরা পাচ্ছি যে এখানে কি কারো ফেভারিট ডিশ তাদের সামনে পড়ছে? সি। হ্যাঁ, সো সি এরটা ওর সামনে পড়ছে। আচ্ছা আমরা একটা জিনিস ভুল করে ফেলছি, আমাদের এখানে আসলে ডি এর ফেভারিট ডিশটা ওর সামনে পড়ছিল। সো এখানে ডি এরটা পড়ছে আর এখানে সি এরটা পড়ছে। ওকে, তো আচ্ছা এখন বলো তো আমরা যদি এই অ্যারেঞ্জমেন্ট থেকে আরেকবার রোটেট করি তাহলে কি হবে? আমরা যদি এগুলাকে ঘুরানো শুরু করি যে
এখানে নিয়ে আসি ই, এখানে নিয়ে আসি ডি, তাহলে কি হবে? কারোরটাই তো ম্যাচ হবে না। হুম, একেবারে শুরুর মতো হয়ে যাবে আমার। হ্যাঁ, তো আমরা আসলে আমরা তো 5 জন আছি, আমরা 5টাই রোটেশন করতে পারবো, আর তারপর কিন্তু আমরা আবার আগেরটাতে চলে আসবো। সো আমাদের জাস্ট এই 5টা রোটেশন নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখো, আমরা এই 5টা রোটেশন ইয়ে করলাম, দেখলাম যে এখানে কারো সামনে এই দুইটাতেই কারো সামনে তাদের ফেভারিটটা পড়ে নাই, এখানে একসাথে এ বি ডি সবার সামনে পড়ে গেছে, এখানে ই এর সামনে পড়ছে, এখানে সি এর সামনে পড়ছে। এখানে কি তোমরা কিছু খেয়াল করতে পারতেছো? এই 5টা রোটেশনের মধ্যে কোনো প্যাটার্ন কি আছে? একবার একজনই পাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, ওটা কি আর একটু এক্সপ্লেইন করতে পারবা, তুমি কি বোঝাচ্ছো? আই মিন লাইক রোটেশনে একবার একজনই নিজের ফেভারিটটা পাচ্ছে। ফার্স্ট আচ্ছা, রোটেশনের ফার্স্ট বারে তো 3 জন পেয়েছিল। হ্যাঁ, তো ফার্স্ট বার তো 3 জন পেয়েছিল, প্রতিবার অন্তত একজন পাচ্ছে। অ্যাট লিস্ট একজন পাচ্ছে আর কি। কিন্তু সেটাও তো সত্যি না, রাইট? কারণ এখানে তো কেউই পেলো না। সেকেন্ডটায় পায়নি কেউ। তুমি তুমি অবশ্যই মানে অনেক ভালো একটা জিনিস খেয়াল করছো, আমি জাস্ট হ্যাঁ সেটাকে এক্সপ্লেইন করবা কিভাবে। প্রত্যেকে একবার করে পেয়েছে। হ্যাঁ, সো আমরা যদি একজন স্পেসিফিক পার্সনের কথা চিন্তা করি, ধরো বি এর কথা চিন্তা করি, ও এক্স্যাক্টলি একবার সেটা পাচ্ছে, রাইট? ওর সামনে ওর ফেভারিট ডিশটাকে পাচ্ছে। এটা কেন হচ্ছে তোমরা কি বলতে পারবা? কারণ হচ্ছে যে মানুষও 5টা, খাবারও 5টা, তো হচ্ছে মেলার সম্ভাবনা তো একটাই। আচ্ছা, মানুষও 5টা, খাবারও 5টা, মেলার সম্ভাবনা একটাই, সেটা হয়তো তোমার রাইট মানে সেটা এক্স্যাক্টলি ট্রু না। তো আমরা ধরো এমন ভাবে চিন্তা করতে পারতাম যে মানুষ 2 জন আছে, তাদের সামনে খাবার আছে হচ্ছে 4টা, কিন্তু মানে আমরা তো আসলে ওইভাবে ইয়েটা মানে ওইটা তুমি একে দেখতে পারো যে কি হয় সেরকম ক্ষেত্রে, বাট সেটা এক্স্যাক্টলি আমাদের এখানে সাথে ম্যাচ করতেছে না। আমার মেইন প্রশ্নটা হলো যে আমরা এইখানে এক জায়গায় জানি যে বিয়ের ফেভারিট খাবারটা আছে, আর আমরা ঘুরাচ্ছি, তাহলে কি আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি একবার বিয়ের সামনে ওর ফেভারিট খাবারটা পড়বে? খাবার 0 পড়বে না, তার বেশিও পড়বে। আচ্ছা, তাহলে 5 বার ঘুরাইলে তো মানে একজনের সামনে প্রত্যেকটা ডিশই একবার একবার করে পড়বে তো তার সামনে। হ্যাঁ, সো হ্যাঁ সেটাই। সো তুমি যেটা বলছো সেটাই কিন্তু আসলে আমাদের প্রুফ যে হ্যাঁ, আমাদের প্রত্যেকজনের সামনে প্রতিটা ডিশ একবার একবার করে পড়বে, তাই ওর ফেভারিট ডিশটাও যে কোনো একটা রোটেশনের মধ্যে ওর ফেভারিট ডিশটা পড়বে। সো তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের অরিজিনাল প্রবলেমটা আসলে প্রুফ করে ফেলতে পারি। আমাদের বলা হয়েছে যে একেবারে শুরুতে কারোর সামনে ওদের ফেভারিট ডিশটা নাই, তাহলে কি আমরা বলতে পারবো যে আচ্ছা আমরা রোটেট করলে অন্তত একবার পাওয়া যাবে যখন প্রতিজনের সামনে ওদের অন্তত 2 জনের সামনে তাদের ফেভারিট ডিশটা আছে? আচ্ছা ভাই, এই যে অন্তত 2 জনের সামনে, এটা কি একই সাথে ঘটার কথা বলতেছো নাকি হচ্ছে আলাদা আলাদা ভাবে? না, এটা হচ্ছে একই রোটেশনে। তো তুমি ধরো এখানে আমি রোটেট করলাম একবার, তো তখন দেখা গেল যে এই 3 জনের সামনে ওদের ফেভারিট ডিশটা পড়ে গেছে। তো আমরা এরকম কেস হবে নাকি সেটা বলতে জানতে চাচ্ছি। পিজন হোল প্রিন্সিপাল দিয়ে করা যায় না এটা? হ্যাঁ, পিজন হোল প্রিন্সিপাল দিয়ে করা যায়, কিন্তু যেহেতু আমি 4টা রোটেশন, প্রত্যেকটাতে মানে 5 জনে পড়বে, তো যে কোনো একটাতে তো 2 জনে পড়া লাগবে অন্তত। একটা তো কেউই পড়বে না, হ্যাঁ, সো মানে কারোর কাছে তো ফেভারিট ডিশটা যাবে না, তাহলে যে কোনো একটাতে তো 2 জনের থাকতেই হবে। হ্যাঁ, আসলে এটা আমাদের কাছে একেবারে অবভিয়াস মনে হচ্ছে
তাই এটা মানে আসলে এক্সপ্লেন করাটা হয়তো একটু টাফ, বাট তুমি পিজন হোল প্রিন্সিপাল অনেক ভালো একটা ওয়ে যেটা দিয়ে এক্সপ্লেন করতে পারো। অথবা তুমি জাস্ট সিম্পলিও চিন্তা করতে পারো যে আচ্ছা আমাদের টোটাল, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমরা 5টা রোটেশনে নিলাম, সব মিলায় 5 বার হচ্ছে যে এই 5টা কেস আছে, 5 বার দেখা যাচ্ছে যে মানুষের সামনে ফেভারিট ডিশ। এখন ফার্স্ট রোটেশনে আমরা জানি যে কোনোটাই পড়তেছে না, তো এখানে হচ্ছে 0। আর আমাদের বাকি 5টা মানে 4টা নাম্বারের যোগফল হচ্ছে 5। তো তার মানে যে কোনো একটা নাম্বারকে 2 হইতে হবে, আর না হলে তো এগুলা যোগ করতে পারবো না, অথবা 2 অথবা তার চেয়ে বেশি হইতে হবে। এটা বলার পর আমি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি পিজন হোল প্রিন্সিপাল দিয়ে বোঝানো আর সহজ। বাট আচ্ছা, এনিওয়ে, আমরা সেই প্রুফটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা ফার্স্টে খেয়াল করলাম যে প্রতিটা ডিশ যে প্রতিটা পার্সনের সামনে কোনো একটা রোটেশনে আমরা সেখান থেকে আমরা বলতে পারি যে একটা পার্সনের ফেভারিট ডিশটা ওর সামনের ইয়েটা এক্স্যাক্টলি 1 রোটেশনে অ্যাপিয়ার করে। তুমি যদি অ্যাকচুয়ালি প্রুফ লিখতে চাও তাহলে হয়তো তোমার আরো ইজি হবে, তুমি এগুলাকে মানে সিম্বল টিম্বল দিয়ে বুঝাইতে, যে আচ্ছা আমরা একটা ডিশকে বলবো ছোট এক্স, আর এই বড় পার্সনটাকে বলবো ক্যাপিটাল ওয়াই, তাহলে ক্যাপিটাল মানে এভাবে তুমি বুঝাইতে পারবা। বাট মোট কথা সেম জিনিসই হবে, যে ওর সামনে এক্স্যাক্টলি 1 রোটেশন আসবে। আর তারপরে হচ্ছে যে উই হ্যাভ, তাহলে আমাদের কাছে এনটা পেয়ার আছে। তো তাহলে আমাদের কোন একটা রোটেশনে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ম্যাচিংস হবে। ওকে, সো এই যে প্রুফটার ব্যাপারে কি আমি আর কিছু ক্লারিফাই করব? কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। ভাইয়া ছবিটার 3 নাম্বারটাতে তো কারো সামনে কারো ফেভারিট ডিশ ছিল না। হ্যাঁ, সো ছবিটার 3 নাম্বারটাতে কারোর সামনে কারো ফেভারিট ডিশ ছিল না, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের ইয়েটাতে কোনো সমস্যা ক্রিয়েট করে না, রাইট? কারণ আমরা প্রশ্নে জানতে চাচ্ছে যে কোনো একটা রোটেশনে আমাদের অন্তত 2 জনকে পাওয়া যাবে। তো 4টা রোটেশনেই কারোর সামনে কারো ফেভারিট ডিশ না পড়ে, আর বাকি যে একটা রোটেশন আছে এখানে সবার সামনেই সবার ফেভারিট ডিশটা পড়ে যায়। সেটা কি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে হবে? আমরা যদি একটা রোটেশনে সবার সামনে তাদের ফেভারিট ডিশটা বসাই, তাহলে কিন্তু আমরা যখনই রোটেট করি না কেন আর বাকি কারোর সামনে কিন্তু তার পছন্দের ডিশটা আসবে না, শুধু ওই একটা রোটেশনে সব সামনে ফেভারিট ডিশটা পাওয়া যাবে। সো মানে ব্যাপারটা বুঝতে পারছো? আমরা একটা স্পেসিফিক রোটেশনে কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা আসলে চিন্তা হচ্ছে না, আমরা জানতে চাচ্ছি যে পুরা সব রোটেশন মিলায় বিহেভিয়ারটা কিরকম। জি ভাইয়া। ওকে, এটা অনেক ভালো একটা প্রশ্ন ছিল। আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা ভাই, অলরাইট, এটা বিন্যাস দিয়ে হ্যাঁ করা বলো। যাবে? মানে যদি এটাকে ধরে নেই যে এটা থাকবে ওইখানে, তাহলে আমাকে পরের ডিশগুলা বি, সি, ডি, ই এই অর্ডারে বসাইতে হবে। তাহলে হচ্ছে আ মানে অন্তত একটার মধ্যে হচ্ছে গিয়ে ওই অর্ডারের ডিশটা থাকবে। তাহলে আর যদি নাও থাকে, তাহলে যদি উল্টা হয়ে যায় একদম পুরা ইডি, সিবি, তাহলে যদি আমি আরেকবার রোটেশন করি মানে উল্টা দিকে, তাহলে অন্তত ২ টা ডিশ পড়ে যাবে। মানে যদি একটা থাকে তাহলেও ২ টা ডিশ একসাথে হচ্ছে, আর যদি একটা নাও মানে পরের বিট উল্টা দিকে রোটেশন করলে আবার ২ টা হয়ে যাচ্ছে। হুম। হুম, সেটা সেটা একটা কুল আইডিয়া। হুম, আম এন্ড সেটা দিয়ে হয়তো আই ডোন্ট থিংক এই স্পেসিফিক প্রবলেমটাতে সেটা করা অতটা ইজি হবে, কারণ আমাদের এখানে জানতে চাচ্ছে যে আমাদের সামনে ডিশ অলরেডি বসায় ফেলা হয়েছে। হ্যাঁ, তো বিন্যাস অথবা আমরা যখন মানে কাউন্টিং করি তখন কিন্তু আমরা জানতে চাই যে কত হয় বসানো সম্ভব, সেভাবে চিন্তা করি। কিন্তু এখানে কিন্তু আমাদের অলরেডি বসায় ফেলা হয়েছে, আমরা জাস্ট জানি না যে এক্স্যাক্টলি কোন অর্ডারে বসানো হয়েছে। সো সেটা কিন্তু আসলে আমাদেরকে অনেক বড় একটা আননোন দিয়ে দিচ্ছে, যেটার জন্য আসলে কাউন্টিং করাটা কঠিন হয়ে যাবে। কারণ আমাদেরকে এমন ভাবে হিসাব মানে আমরা এমন ভাবে হিসাব করতে হবে যেন এখানে বসানো ইয়েগুলাকে মেনটেন করে, কিন্তু তাও আমরা এই রোটেশন গুলাকে আবার ফ্যাক্টর ইন করতে হবে। হ্যাঁ, সো বেসিক্যালি মানে তোমাকে যদি প্রশ্ন করা হইতো যে আমরা কয়ভাবে ডিশগুলো বসাইতে পারি যেন কারো সামনে ওদের ফেভারিট ডিশটা না পড়ে, সেটা তুমি হয়তো হিসাব করতে পারবা। এন্ড তুমি হয়তো হিসাব করে দেখলা যে আচ্ছা এটা তো অত টাইমে হয় না, তাই প্রবাবিলিটি খুবই কম যে আমরা 5 বার রোটেট করলে তাও এটা তার চোখের সামনে পড়বে না। কিন্তু সেটা কিন্তু প্রবাবিলিটি তুমি 0 বলতেছো না, তুমি বলছো প্রবাবিলিটি খুবই কম। আর তুমি তার সামনে নিয়ে আসতে পারবাই, সেটা নিয়ে আসা মানে হ্যাঁ যে কোনো একবার আসবে। এন্ড সেটা তুমি যদি প্রমাণ করতে চাও তাহলে আসলে সরাসরি এই ক্ষেত্রে গুণাটা তো ইজি হবে না। বাট ওই টাইপের জিনিস আসলে মানুষ করে, যে অনেক সময় দেখানো যায় যে প্রবাবিলিটি হিসাব করে অথবা গুণে টুনে তুমি প্রবাবিলিটি হিসাব করে দেখবা যে আচ্ছা এটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই জিনিসের চেয়ে ছোট, কিন্তু আমরা জানি যে মানে যদি হইতো তাহলে প্রবাবিলিটি এত হইতো, তার মানে এটা কখনোই হবে না। ওকে, অলরাইট, সো আমরা নেক্সট প্রবলেমটাতে মুভ অন করতে পারি। সো আচ্ছা, ওকে, সো এখন হচ্ছে আমি আরেকটা এরকম সিম্পল প্রবলেম দেখাবো। সো আমরা ধরো একটা রুমের মধ্যে আছি। আচ্ছা এটা অনেক বাজে একটা রুম। আচ্ছা, এত বাজে রুমের মধ্যে আমরা নাই, আমরা অনেক সুন্দর বড় একটা রুমের মধ্যে আছি, যেটার সো এই বড় রুমের মধ্যে বেশ কিছু বাবল আছে। সো কিছু বাবল ধরো হচ্ছে লাল কালারের। আচ্ছা, অ্যাকচুয়ালি সো কিছু বাবল ধরো লাল কালারের, কিছু বাবল ধরো নীল কালারের, আর ফাইনাল কি কালার চুজ করব তোমরা বলো। গ্রিন। ওকে, সো কিছু বাবল আছে হচ্ছে গ্রিন কালারের। সো আমাদেরকে ধরো বলা হইলো যে এর লাল রঙের বাবল আছে হচ্ছে 10টা, তারপর নীল রঙের বাবল আছে 11টা, আর আমাদের ফেভারিট হচ্ছে গ্রিন, তো আমরা হচ্ছে গ্রিন কালারের বাবল চুজ করব 111টা, অনেক বেশি। আর এই বাবল গুলার কালার গুলো অনেক উইয়ার্ড, কারণ আমরা খেয়াল করে দেখছি যে যখনই আমরা লালের সাথে নীল বাবল যখন একসাথে মিলে যায় তখন আমরা পাই হচ্ছে হ্যাঁ, তো আমরা পাওয়ার কথা হচ্ছে বেগুনি বাবল, কিন্তু আমরা পাই হচ্ছে গ্রিন বাবল। তো আমরা দেখি যে এই দুইটা মিলে হচ্ছে এরকম হয়। আর সিমিলারলি সবসময় হচ্ছে মানে তৃতীয় কালারটা চলে আসে। আমরা যদি
লাল আর গ্রিন মিক্স করি তাহলে আমরা পেয়ে যাই ব্লু বাবল। আর আমরা যদি ব্লু আর গ্রিন মিক্স করি তাহলে আমরা পেয়ে যাই লাল বাবল। এখন কষ্ট করে লিখলাম, এখনো স্ক্রিনের মধ্যে আসে নাই, দেখছো কাণ্ড। আচ্ছা, আমাকে একটু টাইম দাও, আমি অ্যাপ্লিকেশন কিছু ক্লোজ করি, তাহলে হয়তো আমার স্ক্রিনে আসা শুরু করবে জিনিস। ওকে ওয়েট, আমি আই থিংক স্ক্রিন শেয়ার লুজ হয়ে গেছে, তার আমি আবার নতুন করে স্টার্ট করা ট্রাই করি। ওকে, হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এমন ভাবে, তো আমরা জানি যে বাবল গুলো এখানে আছে সেগুলো ইচ্ছা মতো কলাইড করতেছে, তো আমরা ধরো এই চেম্বারের ভিতরে গিয়ে আমরা নিজেরা চুজ করে বাবল গুলাকে মিশাবো। আর আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি এমন ভাবে আনতে পারবো যেন জাস্ট একটাই কালার বাকি থাকে, তিনটা কালার থেকে আমরা একটা কালারে নামাইতে পারবো নাকি বাবল গুলাকে। ওকে, সো তোমরা কিছুক্ষণ চিন্তা করো, তো তোমরা চিন্তা করে আমাকে বলো যে তোমাদের কি মনে হয়। কোয়েশ্চেনটা বলে বুঝি না। ওকে, সো আমরা হচ্ছে আমাদের একটা রুমের মধ্যে তিনটা কালারস অফ বাবল আছে, আর বাবল গুলা মিক্স করলে তারা একটা রুল ফলো করে। এই রুল গুলা ফলো করে হচ্ছে, আচ্ছা সরি, এখানে দুইটাই হচ্ছে কালার চেঞ্জ করে। তো তুমি যদি একটা লাল আর নীল বাবল মিক্স করো তাহলে দুইটাই কালার চেঞ্জ করে সবুজ বাবল হয়ে যাবে। তারপর তুমি যদি লাল আর সবুজ বাবল মিক্স করো তাহলে দুইটা মিক্স করে নীল বাবল হয়ে যাবে। আর তুমি যদি নীল আর সবুজ মিক্স করো তাহলে দুইটা মিক্স করে লাল বাবল হয়ে যাবে। সো আমাদেরকে বলা আছে যে একটা রুমের ভিতরে এতগুলা বাবল আছে, 10টা লাল, 11টা নীল আর 111টা সবুজ। আর তারপরে ওরা এভাবে এই রুলগুলা ফলো করে মিক্স করতেছে। এখন তো আমরা কি এমন ভাবে বাবলগুলা মিক্স করতে পারবো যাতে মানে রুমে শুধু এক কালারের বাবল থাকে, বিষয়টা এরকম? হ্যাঁ, তো রুমের ভিতরে জাস্ট এক কালারেরই বাবল। না, এটা সম্ভব না। কেন সম্ভব না? এটা সম্ভব হইতো যদি দুইটা কালারের বাবলের সংখ্যা সমান হইতো, কারণ 10টা লাল বাবলের সঙ্গে তো শুধু 10টা নীল বাবল মানে কালার চেঞ্জ করবে, তো একটা নীল তো অবশিষ্ট থাকে ওই ক্ষেত্রে। মানে ওকে, সো সেটা একটা অনেক ভালো পয়েন্ট। আমি দেখি আমি সেটার একটা কাউন্টার এক্সাম্পল ইয়ে করতে পারি নাকি। মানে সবকিছুই গ্রিন হয়ে যেতে পারে, শুধু একটা নীল বাবল। হ্যাঁ, আমরা এটা ফার্স্ট ট্রাই করে দেখতে পারি যে আমরা যদি শুরুতেই 10টা লাল এর সাথে 10টা ব্লু মিক্স করে দিই তাহলে আমরা সবগুলাই নীল পাচ্ছি, সবগুলাই সবুজ পাচ্ছি, জাস্ট একটা নীল ছাড়া। কিন্তু আমরা অন্য কোনো ভাবে কি কাজ করতে পারি না? তো ধরো আমি দাঁড়াও একটু চিন্তা করি। এরকম করতে গেলে দুইটা কালারের বাবল সংখ্যা সমান হওয়া লাগতো, তাহলে বিষয়টা হইতো মানে এরকম।
হ্যাঁ, কিন্তু সেটা কি সত্যি যে আমাদের দুইটা বাবলের সংখ্যা সমান না হইলে তা কখনোই সম্ভব না? মনে হয় না। আচ্ছা, কিন্তু ধরো যদি এমন হইতো, আম, ধরো আমাদের কাছে একটা নীল আর ধরো গ্রিন, তো সেখান থেকে আমরা হচ্ছে ফার্স্টে এই দুইটা মিক্স করলাম, একটা সবুজ আর একটা নীল। তো তারপরে আমরা পাবো কি, তিনটা লাল আর তিনটা ব্লু। আর তারপরে কিন্তু আমরা ওগুলা মিক্স করে সবগুলাকে গ্রিন করে ফেলতে পারবো। তো এই জিনিসটা বুঝলা কিভাবে হয়েছে? আমরা ফার্স্টে হচ্ছে এই নীল আর ব্লু মিক্স করছি, আর তারপরে লাল আর নীল গুলাকে একটা একটা করে মিক্স করছি। আর একটা লাল তো এখানে একটা কিন্তু আমাদের green, তো এখানে আমরা আরেকটা গ্রিন ইচ্ছা মতো অ্যাড করে দিতে পারতাম, তাহলেও কিন্তু কোনো কিছু চেঞ্জ হইতো না। তো তাহলে আমাদের সেম জিনিসই থাকতো, যে শেষ পর্যন্ত আমরা সবগুলাই গ্রিন হয়ে যাচ্ছে। তো তুমি অনেক ভালো একটা অবজারভেশন করছো যে আমরা যদি শেষমেশ সবগুলোকে সেম কালারে আনতে চাই, তাহলে তার আগের স্টেপে আমাদের দুইটা কালার থাকতে হবে যাদের নাম্বার সেম। কিন্তু একেবারে শুরুতে তো সেটা সত্যি হইতে হবে তা কিন্তু না, কারণ আমরা বাউলগুলাকে ইচ্ছা মতো মিক্স করে অনেক কিছুই চেঞ্জ করতে পারি। যেরকম এই ক্ষেত্রে দেখছো যে কালার গুলা মানে নাম্বার গুলা সব ডিফারেন্ট, বাট আমরা জাস্ট একটা ট্রান্সফরমেশন করে সেম বানায় ফেললাম, আর তারপরে আমরা সবগুলাকে একই কালার নিয়ে আসলাম। ওকে, সো এবার করা যেতে পারে। আচ্ছা ভাইয়া, এখানে তো দুইটা সবুজ আর দুইটা নীল মিক্সড হয়ে তো দুইটা লাল হয়েছে, আর আর অবশিষ্ট থাকলো তো দুইটা নীল। তাহলে তিনটা লাল আর দুইটা নীল মিলে হলো না এটা? না, আমরা এখানে আসলে দুইটাকেই মিলাই নাই, আমরা জাস্ট একটা একটা করে মিলাইছি। তো আমরা এখানে একটা সবুজ আর একটা নীল মিলে ওই দুইটা লালে কনভার্ট, তিনটা নীল আর এক প্লাস দুইটা লাল। আগে লালটাও থেকে যাবে তার মানে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট যখন আমরা মিক্স করলাম তখন হচ্ছে যে সে আগের লালটাও থেকে গেল, তাই আমরা তিনটা লাল পাইলাম টোটাল। আর তারপরে বার হচ্ছে আমরা লাল আর নীল গুলা মিক্স করলাম। ব্যাপারটা বুঝতে পারছো? আমরা জাস্ট এই মানে যেগুলা লাইন দিয়ে লাগছে। কিন্তু ভাইয়া ওই প্রবলেমটাতে তো 111টা গ্রিন বল আছে, তার মানে বাবল আছে, তার মানে তো এনাফ ওর সাথে হচ্ছে মিশানোর জন্য অন্য রঙের বাবল নাই, তো শেষমেশ যতই মিক্স করা হোক কিছু হচ্ছে গিয়ে গ্রিন বাবল থেকেই যাবে। তাহলে আমাদের ট্রাই করতে হবে গ্রিন বাবল, মানে গ্রিন যাতে কালার করতে পারি, কিন্তু গ্রিন কালার করতে হলে বাকি দুটো যদি মিক্স করি তাহলে আচ্ছা, হ্যাঁ, তো তোমার ওই পয়েন্টটা অনেক কুল একটা পয়েন্ট, যে আমাদের আরেকটা কিছু জিনিস ক্লোজ করি। হ্যাঁ, সো মানে আমি স্ক্রিন শেয়ারিংটা, ওয়েট, আমার স্ক্রিন এখনো কিভাবে শেয়ার করতেছে। সো তোমার পয়েন্টটা ট্রু যে আমাদের অনেকগুলো গ্রিন আছে, এন্ড আমরা আসলে হয়তো যাই যেভাবে মিক্স করি না কেন আমাদের শেষমেশ তো গ্রিন থেকে যাওয়ারই কথা। তো তাহলে আমাদের গ্রিনে আনার ট্রাই করতে হবে। তো গ্রিনে আনা কি একেবারেই সম্ভব না?
আমাদের গ্রিন আছে 111টা, আমাদের হচ্ছে লাল 10টা আর ইয়ে 11টা থেকে আমাদের গ্রিনে আনতে হবে। এটা অনেক স্লো হচ্ছে। তো আমরা যদি শুরুতে এভাবে এগুলো সরাসরি মিক্স করে দিই তাহলে আমাদের কাজ হচ্ছে না, কিন্তু আমরা হয়তো এমন করতে পারি যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই একটা ব্লু এর সাথে একটা গ্রিন মিশাবো। তো তাহলে আমাদের প্রডিউস হবে হচ্ছে এখানে 10টা ব্লু, 110টা গ্রিন আর 12টা লাল। আর তারপরে আমরা হয়তো আবার মানে তাও ইকুয়াল হয় নাই, কিন্তু আমরা হয়তো কিছু একটা করে ইকুয়াল বানাইতে পারবো। ভাইয়া আমরা কারণ আগে গ্রিনের তো সাথে ধরো রেড মিক্স করে পারি না? হ্যাঁ, আমরা গ্রিনের সাথে রেড মিক্স করতে পারি। হ্যাঁ, একটা গ্রিনের সঙ্গে একটা রেড মিক্স করে তাহলে তাহলে ইকুয়াল হচ্ছে আসছে। 11টা ব্লু হবে আর 11টা রেড হবে, পরে ওই 11টা ব্লু আর 11টা রেড মিক্স করে তাহলে তো গ্রিন হয়ে যায়। না, কিন্তু সেটা কিন্তু সত্যি হবে না, কারণ তুমি প্রতি যদি রিঅ্যাকশনে 2টা করে রং হয়। হ্যাঁ প্রতি রিঅ্যাকশনে 2টা করে ইয়ে হবে। তো আমরা যদি এখন এগুলা মিক্স করি তাহলে আমরা পাবো 11টা, তারপরে গ্রিন পাবো 109টা আর ব্লু পাবো আমরা 12টা। হ্যাঁ, সো তাহলে কি করা যায়? আমরা এখানে দেখতেছি যে আমরা যাই করি না কেন আমরা ডিফারেন্সটাকে জিরোতে নামাইতে পারতেছি না, বাট হয়তো সম্ভব, কারণ এখানে যেরকম দেখলা যে ডিফারেন্সটা 1 ছিল, তারপরে সেটা এখন 2 হয়ে গেল, তারপরে এটা করলে আবার 1 হয়ে গেল। তো হয়তো আমরা কোনো না কিছু একটা করে ডিফারেন্সটাকে জিরোতে আনতে পারবো। এখন তোমাদের কি মনে হয়? তোমরা ছোট ছোট কিছু কেসে ট্রাই করে দেখো যে তোমরা পারো নাকি একদমই। অথবা অ্যাকচুয়ালি আমিও তোমাদের সাথে ট্রাই করে দিতে পারি। সো আমি অ্যাকচুয়ালি কালার গুলা ইউজ করা বন্ধ করে দিব, যদিও কালার গুলা ইউজ করা অনেক মজার, বাট সেটা করতে টাইম লাগে এন্ড আমার এমনিতে অনেক ল্যাগ করতেছে। সব সময় হচ্ছে ডিফারেন্স 1 করা যায় সর্বোচ্চ, মানে একটা 1 বেড়ে যায়, তারপরে পরেরটা আবার 2 বেড়ে যায়, তারপরে পরেরটা আবার 2 বেড়ে যায়, মানে এরকম হইতে থাকবে সব সময়। ওকে, কিন্তু সেটা কেন? মানে মানে সবকিছু করার পর বাকি থাকে একটা ব্লু, তো ব্লুটাকে আমি যদি আরেকটা গ্রিনের সাথে অ্যাড করি তাহলে হয় 2টা রেড। এখন 2টা রেডের সাথে আবার আমি যদি 2টা রেডের মধ্যে একটা রেডের সাথে আবার যদি গ্রিন যোগ করি 2টা ব্লু হয়ে যায়, তখন আবার একটা রেড কমে যায়। তো 2টা ব্লু এখন আবার লাগবে রেড, তো এভাবে মানে এরকম একটা বেশি থাকে সব সময়। কিন্তু আচ্ছা, তো সেটা হচ্ছে তুমি একটা স্পেসিফিক ভাবে আগাচ্ছ, যে তুমি বলতেছো যে আচ্ছা আমরা শুরুতে এভাবে করে ফেললাম আর তারপরে যাই মানে যেটাই করতেছি না কেন আমরা দেখছি যে কাজ হচ্ছে না। সো সেটা অনেক ভালো একটা ইন্টুইশন যে আমাদেরকে সাজেস্ট করতেছে যে ওইভাবে করলে আমাদের অ্যাকচুয়ালি সলভ করা যাবে না, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে এভাবে করে আমরা মিলাইতে পারবো না। কিন্তু সেটা তো বলতেছে না যে আমাদের কোনো অপশনই নাই যে করা, রাইট? ধরো তুমি মানে হ্যাঁ, মানে মানুষ এক সময় সমুদ্র দেখে বলতো না যে আচ্ছা এত বিশাল একটা সমুদ্র, সেটা তো যাওয়া যাবেই না, বাট মানে তারপরে হচ্ছে যে এক্সপ্লোরাররা তাদের এমন ভাবে শিপ বানাইলো যে ওরা সমুদ্র ক্রস করে আমেরিকা অথবা অন্যান্য মহাদেশগুলো আবিষ্কার করে ফেললো। সো মানে এটা কিন্তু আসলে বলা ঠিক না যে আচ্ছা আমি একভাবে ট্রাই করছি, সেটা যদি কাজ না হয় তাহলে কিন্তু তুমি সেটা প্রুফ হিসেবে দেখাইতে পারবে না। তোমাকে বিশ্বাস করতে হবে যে আচ্ছা এই একভাবে কাজ করে নাই, তার মানে অন্য কোনো একভাবে ট্রাই করতে হবে, অথবা তুই যদি প্রমাণই করতে চাও তাহলে তোমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। তো আচ্ছা, তো তোমরা কি আমাকে বলতে পারো যে তোমরা কি
ডিফারেন্স 1 আসতে পারছে, 2 আসতে পারছে, তোমরা কি কেউ ডিফারেন্স 3 আনতে পারবা? সো তোমরা নিজেরা ট্রাই করতে থাকো। আমি একটা জিনিস ট্রাই করি যে এখানে আমি আরো কিছু ছোট কেস নিয়ে করার ট্রাই করি। সো ধরো আমাদের শুরুতে হচ্ছে একটা রেড আর 3টা ব্লু আছে, আর আমাদের কাছে অনেকগুলো, আচ্ছা তো গ্রিনের বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমরা সবকিছুকে তো গ্রিনে কনভার্ট করতে চাচ্ছি, তো তাই গ্রিনের সংখ্যা এক্স্যাক্টলি কয়টা সেটা আমার অত বেশি ম্যাটার মাথায় করে একটা জিনিস আসছে। ওকে বলো। যদি আমরা প্রথমে যে মানে আমরা যদি রেড আর গ্রিনের মিক্সচারটা করি তাহলে সবকিছু মানে কয়েকটা ব্লু হয়ে যায়, তো তারপর ব্লু এর সংখ্যা মানে অবশ্যই সেটা 110-এর থেকে কম থাকে, তো সেই ব্লুটাকে যদি আমরা পরে মানে ওই সংখ্যক গ্রিনের সাথে গুণ করে দিই তাহলে সবকিছু গ্রিন হয়ে যায়। সো আমরা শুরুতে হচ্ছে যে 10টা রেড, তারপর 111টা গ্রিন আর 11টা ব্লু, সেখানে যদি আমরা সবগুলাকে মিক্স করে দিই তাহলে আমরা পাচ্ছি, তাহলে আমাদের রেড হয়ে যাচ্ছে 0, তারপর গ্রিন হয়ে যাচ্ছে 101, আর ব্লু হয়ে যাবে কিন্তু 20টা, সো 31টা ব্লু। সো তারপরে তুমি কি করতে সাজেস্ট করতেছো? তারপরে আমি আবার 31টা ব্লু, তাহলে ব্লুর সাথে গ্রিন মানে মিক্স করলে তারপর তো না সরি ওটা তো আবার রেড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো তুমি অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা জিনিস আবিষ্কার করে ফেলছো যেটা আমিও রিয়েলাইজ করি নাই। যেমন যদি এরকম করি তারপরে আমরা পাবো হচ্ছে ধরো 70টা গ্রিন বাকি থাকবে, 0টা ব্লু, 62টা রেড। তারপর আমরা যদি আবার এগুলো সব মিক্স করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে যে 124টা ব্লু, 0টা রেড, 8টা গ্রিন। আর আমরা কিন্তু মানে গ্রিনের সংখ্যা 0 বানাই ফেলতে পারি। আমাদের সবকিছুকে যে গ্রিনে কনভার্ট করতে হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি না, কারণ আমরা এভাবে মিক্স করতে করতে অন্য কালারে নিতে পারি। বাট সেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে অতটা ইউজফুল না, কজ সো আমরা দেখতে পাচ্ছি যে মানে এরকম কনভার্সনটা এতটা কঠিন না যে সবগুলাকে অন্য কালারে নিয়ে যাওয়া। তো আমরা সব জাস্ট গ্রিনে কনভার্ট করার ট্রাই করি, মানে আমরা এক্স্যাক্টলি কোন কালারটা নিয়ে আমরা কাজ করছি সেটা নিয়ে বেশি চিন্তা না করলে হয়তো ভালো হবে। সো আচ্ছা আমি আর ছোট একটা কেস দিয়ে ট্রাই করি যে আমাদের 2টা রেড আর 3টা ব্লু আর 100টা গ্রিন। আচ্ছা অ্যাকচুয়ালি আমরা যেটা করা উচিত, একেবারে শুরুতে যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি ধরো অনেকগুলা গ্রিন নিলা, 0টা রেড নিলা আর nটা ব্লু নিলা। এই এক্সাম্পলটা স্ক্রিনে আসতেছে না, আশা করি শীঘ্রই চলে আসবে। এই তো চলে আসছে। ওকে, সো আমাদের প্রশ্ন হচ্ছে যে for which n আমরা কোন কোন n এর ভ্যালুর জন্য হচ্ছে আমরা সবগুলাকে গ্রিন বানাই ফেলতে পারবো। সো n equals 0 হলে কি আমরা সবগুলো গ্রিন হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারণ মানে শুরুতেই তো সবকিছু গ্রিন আছে। এখন দেখি বলো তো, আমাদের যদি একটা ব্লু থাকে তাহলে আমরা কি হবে? একটা ব্লু থাকলে ওইটা একটা গ্রিনের সাথে মিশলে রেড হবে একটা, কিন্তু তারপর আর কিছু করা যাবে না। আচ্ছা এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছে যে আমাদের, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু রেড আর ব্লু এই কালার গুলা ইচ্ছা মতো বসাইছি। আমরা কিন্তু আমরা যদি রেড আর ব্লু কালার গুলাকে সুইচ করে দিই, অথবা ধরো আমরা এমন একটা মানুষকে আনলাম যে ছোটবেলা থেকে তাকে একটা জিনিস ভুল শেখানো হয়েছে,
দেখে লাল রংটাকে বলা হয়েছে যে এই রংটা ব্লু, আর নীল রংটাকে বলা হয়েছে এই রংটা রেড। তাহলে কিন্তু তার জন্য কিন্তু এই রুলগুলো সব ঠিক থাকবে, রাইট? তাও কিন্তু দেখা যাবে যে সে যেটাকে রেড বলে আর সে যেটাকে ব্লু বলে, সে দুইটা মিলে দুইটা গ্রিন হয়। সে যেটাকে রেড বলে সেটা মিলে তার দুইটা ব্লু হয়ে যায়, রাইট? বিকজ তার ব্লু হচ্ছে আমাদের রেড আর তার রেড হচ্ছে আমাদের ব্লু। সো তাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে চাইলে এই দুইটাকে সুইচ করে দিতে পারতাম। এন্ড সেটা কিন্তু আমাদেরকে যেটা বলে যে n equals 1 যদি সত্যি হয়, তার মানে n equals 2 ও সত্যি হবে, অথবা উল্টাটা, মানে n equals 2 এর জন্য যদি আমরা সবগুলোকে গ্রিন বানাইতে পারি, তাহলে আমরা n equals 1 এর জন্য সবগুলোকে গ্রিন বানাইতে পারবো। যদি n equals 1 এর জন্য গ্রিন বানাইতে পারি, তাহলে n equals 2 এর জন্য গ্রিন বানাইতে পারবো। এটা কি তোমাদের কম্বি গেমের ইয়ের সাথে কিছু মানে সেখানে যেটা শিখছি সেটার সাথে একটু ম্যাচ করতেছে? সেখানেও কিন্তু আমরা মানে আস্তে আস্তে মানে ছোট ছোট পজিশন থেকে বড় বড় পজিশনের কথা চিন্তা করতাম। কিন্তু ভাইয়া n is equal to 2 এর জন্য সবগুলা গ্রিন কেমন করে করব এখানে? হ্যাঁ, তো সেটা অ্যাকচুয়ালি সমস্যা। মানে আমরা জানি যে n equals 1 এর জন্য ট্রু হইলে তাহলে n equals 2 এর জন্য ট্রু হবে, বাট এটার যে ট্রু হবে সেটার তো কোনো প্রুফ নেই আমাদের কাছে। আচ্ছা, সো মুবাশশিরা আর আরিফা, তোমরা চ্যাটের মধ্যে কিছু বলছো, তোমরা কোন 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 জিনিসটাকে রেফার করতেছো? যে মানে 66টা অথবা 56টা, সেটা কোন কোন জিনিসের কথা বলতেছো? আচ্ছা, সো হ্যাঁ, সো সো ওকে, সো আরিফা আই থিংক টাইপ করতেছে ওর ইয়েটা কি, যে 132টা গ্রিন তারপর একটা ব্লু, কিন্তু তুমি এর পরেরটাতে কেমনে যাচ্ছ সেটা আমি শিওর না। আচ্ছা, সো আচ্ছা আমি ইয়েটা আরিফার কনসার্নটা আগে অ্যাড্রেস করে নিই। সো আমরা যদি 132টা গ্রিন থাকে আর একটা ব্লু থাকে, তাহলে আমরা কিভাবে মিক্স করে 130 গ্রিন আর দুইটা ব্লুতে আনবো? সো সেখানে যদি আমরা এগুলো মিক্স করি তাহলে আমরা পাবো হচ্ছে 131টা গ্রিন আর দুইটা রেড। ওকে, সো তারপরে কিন্তু আমরা এর পরের স্টেপটা করতে পারবো না, রাইট? বিকজ আমরা যদি তিনটা মানে 130টা গ্রিন আর তিনটা অন্য কালারে আনতে চাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব না। কারণ তুমি যদি একটা করে মিশাও তাহলে পাবা হচ্ছে 131টা গ্রিন, একটা রেড, দুইটা ব্লু হয়ে গেছে, তিনটা একই কালারের হয় নাই। আর তুমি যদি এইটাকে মিশাইতে যাও তাহলে তুমি দেখবা যে 129টা গ্রিন, তারপরে 0টা রেড, 4টা ব্লু। আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে 1 2 তারপরে 3 পাচ্ছি না, আমরা 4 এ চলে যাচ্ছি সরাসরি। এটা বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছি যে আমরা একটা ব্লু মানে আমরা যেরকম এখানে ধরো সরি, এখানে আমরা সবগুলো একই কালার, জাস্ট একটা বাকি আছে, সেখান থেকে আমরা যেতে পারবো সবগুলো একই কালার দুইটা বাকি আছে, তারপরে সবগুলো একই কালার চারটা বাকি আছে, কিন্তু সবগুলো একই কালার তিনটা বাকি আছে, সেটাতে আমরা যেতে পারতেছি না।
আচ্ছা নাম্বার গুলো হয়তো একটু ভুল হয়েছে, নাম্বার গুলো হয়তো আই থিঙ্ক এক কম হবে। তো এখানে হবে হচ্ছে 131 130 বার আমরা তিনটা, আচ্ছা তো আমরা তিনটা অন্য কালারের সেটাতে যেতে পারতেছি না। আবার এখানে খেয়াল করো, আমাদের যদি 0টা রেড 3টা ব্লু আর 100টা গ্রিন থাকে, তাহলে কি তোমরা সবগুলোকে গ্রিন বানাইতে পারবা? হ্যাঁ সম্ভবত, হ্যাঁ কারণ এটা করা যাবে, কারণ একটা ব্লু নিয়ে সেটা গ্রিনের সাথে রেড হয়ে যাবে দুটো, তারপর দুটো ব্লুর সাথে দুটো রেড গ্রিন হয়ে যাবে সবগুলো। আপাতত একটা Okay. ব্লু বাকি থাকে। আমরা স্টেপ গুলো ট্রাই করে দেখি। তো আমরা ফার্স্টে হচ্ছে যে একটা ব্লু নিচ্ছি, তো তারপরে আমরা পাবো হচ্ছে 2টা রেড 2টা ব্লু আর 99টা গ্রিন, এন্ড তারপরে আমরা এগুলা দুইটাই মিক্স করে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে 103টা গ্রিন আর বাকি সবগুলা 0। এখন খেয়াল করো, আমাদের কাছে যদি 0টা রেড আর 3 এন্ডটা ব্লু দেওয়া থাকতো, তাহলে কি আমরা করতে পারতাম সবগুলা কি গ্রিন বানায় ফেলতে পারবো? হ্যাঁ এটাও সেম ভাবেই হবে। হ্যাঁ, so আমরা হচ্ছে ফার্স্ট এখান থেকে মানে আমরা 3টা নিয়ে বাকিগুলোকে সরায় রাখবো, তারপরে এগুলাকে কনভার্ট করে ফেলবো সবগুলো গ্রিনে, তারপরে নতুন অন্যগুলাকে আনবো, তারপর আবার একই স্টেপটা করব, আর সেটা করতে করতে আমরা সবগুলোকে গ্রিন বানায় ফেলতে পারবো। So আমরা জানি যে 3 এন্ড ডিফারেন্স, মানে আমরা দেখছি যে রেড আর ব্লু এর মাঝখানে ডিফারেন্স যদি 3 হয় অথবা 3 এর কোনো মাল্টিপল হয়, তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে তো আসলে আবার এখানে দেখতেছি যে আমরা ডিফারেন্স থেকে 3 তে নামাইতেই পারতেছি না। আমরা যাই করি না কেন, একটা ব্লু থাকতেছে অথবা 2টা থাকতেছে অথবা 4টা থাকতেছে, সেটার থেকে আর বেশি কিছু হচ্ছে না। এখন কি তোমাদের মাথায় কোনো আইডিয়া আসতেছে কি করা যেতে পারে? ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সেটা আমাদেরকে দুইটা জিনিস সাজেস্ট করে। এগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখনো অত স্ট্রংলি প্রুফ করি নাই। আমরা এখানে জাস্ট প্রুফ করছি যে 0টা থাকলে, আর এখানে যদি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি একটা ভালো প্রশ্ন, আমরা এখানে যদি 0টা না থাকতো, ধরো এখানে যদি থাকতো, ধরো আমাদের কাছে আছে হচ্ছে যে এমটা রেড আর 3n প্লাস এমটা ব্লু, আর এখানে হচ্ছে ধরো 100টা গ্রিন, তো তাহলে কি আমরা সবগুলোকে গ্রিন বানায় ফেলতে পারবো? হ্যাঁ 3n এর জন্য হ্যাঁ, আরেকটা এটা উপায় করতে পারবো। হবে, আর এমটা ব্লু আছে যেহেতু, তো এমটা ব্লু এমটা আর এর সাথে মিশে যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতেছি যে আমরা যেহেতু শুরুতে ইচ্ছা মতো রেড আর ব্লু গুলাকে মিশায় যে কোনো একটা কালারকে 0 বানায় ফেলতে পারবো, তাহলে মেইন জিনিসটা কিন্তু ওদের ডিফারেন্সটা, ওদের অন্যান্য জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না অত বেশি। তো তাই আমাদের মানে আমরা প্রুফ, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস প্রুফ করে ফেলছি, সেটাকে আমরা প্রুফ বলতে পারবো যে রেড মাইনাস ব্লু যদি, অথবা আচ্ছা এটাকে আমরা, আচ্ছা তোমাদের নাম্বার থিওরি ক্লাসে কি তোমাদের ডিভিজিবিলিটি শেখানো হয়েছে, যে ডিভিজিবিলিটি অথবা মডুলার অ্যারিথমেটিক নিয়ে? হ্যাঁ, Yeah. তো আমরা এখানে ওইটা ইউজ করতে পারি যে যদি 3 ডিভাইডস রেড মাইনাস ব্লু, তাহলে we can make them all green। এটা কি লিখলাম?
আর আরেকটা হচ্ছে আমাদের গেস করতেছি আমরা যে 10 রেড 11 ব্লু 111 গ্রিন সো আমরা এখানে করে দেখছি যে আমরা একটা ব্লু দুইটা রেড অথবা চারটা ব্লু মানে এরকম ডিফারেন্স থাকে 1 2 4 এগুলাতে আনতে পারতেছি। তোমরা একটু চিন্তা করলে হয়তো তোমরা 5টা রেড এরকম একটা কনফিগারেশন আনতে পারবা। বাট লাইক আমরা যাই করি না কেন আমরা 3টা ব্লু অথবা 6টা রেড এরকম কিছু আনতে পারতেছি না। সো সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা প্রুফ দিয়ে দিবে যে আমরা জানি যে রেড মাইনাস ব্লু আমরা যদি দেখাইতে পারি যে রেড আর ব্লু এর ডিফারেন্স যদি 3 এর মাল্টিপল হয় তাহলে সবকিছু গ্রিন বানানো যায়, আর যদি 3 এর মাল্টিপল না হয় তাহলে গ্রিন বানানো একদমই সম্ভব না, তাহলে কিন্তু আমাদের প্রুফ শেষ। এখন সো অ্যাকচুয়ালি আমরা তাহলে এটাকে নাম্বার 3 এর একটা প্রবলেমে কনভার্ট করে ফেলছি সর্ট অফ। সেইখানে কি তোমরা প্রুফ বের করতে পারবা যে মানে ওই স্পেসিফিক জিনিসটা যে 3 মাইনাস বি, অর্থাৎ আমাদেরকে যেটা প্রুফ করতে হবে যে 3 এটাকে ডিভাইড না করে তাহলে এটা ইম্পসিবল টু মেক অল থিংস। এটা কিভাবে করা যায়, কোনো আইডিয়া? যেহেতু প্রতিটা মিশ্রণ করার সময় বা বদলানোর সময় কোন একটাতে একটা কমে এবং দুইটা বাড়ে, তার মানে ওখানে পার্থক্যটা 3 হয় এবং প্রত্যেকবারই 3ই হবে। অতএব এই পার্থক্যটা আর আর বি এর পার্থক্য যদি 3 না হয় তাহলে আমরা করতে পারবো না গ্রিন। হ্যাঁ এক্স্যাক্টলি। সো একটা জিনিস খেয়াল করো যে আমরা সো তুমি এক্স্যাক্টলি যেটা প্রয়োজন মানে প্রুফটার জন্য যেটা প্রয়োজন সেটা বের করে ফেলছো। তো আমরা ধরো আর মানে আর প্লাস বি থেকে আমরা যখন 2 জিতে যাচ্ছি তখন কি রেড মাইনাস ব্লু এর ডিফারেন্স চেঞ্জ হচ্ছে? আমরা যখন একটা রেড আর একটা ব্লু নিয়ে দুইটা গ্রিন বানাচ্ছি না, তো তখন হচ্ছে সেম থাকে। আর তারপরে ধরো আমরা যখন রেড আর গ্রিন মিলে হচ্ছে দুইটা ব্লু বানাচ্ছি তখন আচ্ছা আমি নাম্বারটাকে অ্যাকচুয়ালি বুঝাইতে ছোট হাতের অক্ষর ইউজ করব, আর এটা হচ্ছে যে বাবলটাকে বুঝাচ্ছি। সো আমরা যদি এটাই করি তাহলে আর মাইনাস বি আগে যেটা ছিল অথবা এখন ডিফারেন্স নতুন ডিফারেন্স হয়ে যায় হচ্ছে যে আর মাইনাস 1 মাইনাস বি প্লাস 2। ওকে, কারণ রেড এর সংখ্যা একটা কমে যাচ্ছে আর ব্লু এর সংখ্যা দুইটা করে বেড়ে যাচ্ছে। সো এটা কিন্তু আগের ডিফারেন্সটা -3, আর ব্লু প্লাস গ্রিন মিক্স করলে অ্যাকচুয়ালি উল্টা জিনিসটা হয়, তখন ডিফারেন্স হয়ে যায় আর মাইনাস বি প্লাস 3। তো আমরা যেটা খেয়াল করছি যে রেড আর ব্লু এর ডিফারেন্সটা সবসময় হচ্ছে 3 এর মাল্টিপল হয়ে হয়ে চেঞ্জ হচ্ছে। এন্ড তার মানে হচ্ছে যে আসলে আচ্ছা এখন এটা বলো যে আমাদের একেবারে শেষ পয়েন্টে সবগুলাকে গ্রিন করে ফেললে তখন রেড আর ব্লু এর ডিফারেন্স কত হবে? 0। হ্যাঁ 0। তো তার মানে রেড এন্ড ব্লু এর ডিফারেন্সটাকে একেবারে শুরুতে হচ্ছে 3 এর একটা মাল্টিপল হইতেই হবে, কারণ এটা সবসময় 3 হয়ে হয়ে চেঞ্জ হচ্ছে। সো এটাকে যদি আমরা অ্যাকচুয়ালি আরো করে লিখতে চাই, মানে আমরা হয়তো একটু ফর্মালি লিখতে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে ডিফারেন্স আর মাইনাস বি অলওয়েজ চেঞ্জেস বাই 3। সো তার মানে কিন্তু অ্যাকচুয়ালি যে আর মাইনাস বি
stays constant mod 3. সো কারণ আমরা জানি যে মানে মড 3 তে কি হয়, মড 3 তে আমরা 3 দিয়ে যোগ করলে 3 দিয়ে বিয়োগ করলে সেটা অ্যাকচুয়ালি কোনো কিছুকে চেঞ্জ করে না, সেটা সবকিছুই সেম থাকে। And okay, so r minus b stays constant mod 3, তো তার মানে হচ্ছে যে r minus b এটাকে আমি আরো মানে ইজিলি লিখে দিই। ওকে, সো আমাদের প্রুফ কি শেষ প্রবলেমের? মানে আমাদের অরিজিনাল প্রবলেমটা ছিল যে আমাদের কাছে 10টা রেড, 11টা ব্লু আর 111টা গ্রিন আছে, আমরা কি সবগুলোকে সেম কালার বানাইতে পারবো নাকি? সো আমরা হচ্ছে এটা প্রুফ করলাম যে 3 যদি 3 r মাইনাস b কে ডিভাইড করতেছে না, তাহলে আমরা সবগুলোকে গ্রিন বানাইতে পারবো না। এন্ড আমরা জানি যে আমাদের রেড ছিল শুরুতে 10 আর ব্লু ছিল 11, তো এই জিনিসটা হচ্ছে -1 যেটাকে 3 ডিভাইড করে না, তো আমরা সবগুলোকে গ্রিন বানাইতে পারবো না। এই পর্যায়ে কি আমাদের প্রুফ কমপ্লিট নাকি আর কিছু করা বাকি আছে? কমপ্লিট মনে হয়। সব গ্রিন বানাইতে পারবো না, বাট অন্য কালার বানানো যাবে না, এটা কি এনশিওরড? হ্যাঁ, সো মানে হ্যাঁ, সো আমাদের অ্যাকচুয়ালি সেটা করতে হবে। এন্ড সো তোমরা সবাই হেজিটেট করছো, সেটাই আমার ভালো লাগছে, কারণ মানে একটা প্রুফ শেষ করলে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে যে 2 মিনিটের জন্য যে আচ্ছা আমরা কি সবকিছু করছি নাকি। হ্যাঁ, সো এই জিনিসটা আমার সাথে অ্যাকচুয়ালি আয়ামতে হয়েছিল 2017 সালের আয়ামতে। আমি মানে অনেকক্ষণ কষ্ট করে প্রবলেম নাম্বার 5 সলভ করে ফেলছিলাম 2 ঘন্টা টাইম নিয়ে। তো তারপরে হচ্ছে আমি মানে মনে করলাম যে অনেক খুশি যে আচ্ছা আমি সলভ করছি। আমি পানি খাইতে গেলাম, তো পানি খাইতে খাইতে আমি চিন্তা করলাম যে আসলে কি সবকিছু হয়েছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার সলিউশনে অনেক বড় একটা ভুল ছিল। এন্ড তারপর আমাকে গিয়ে সেই ভুলটা ঠিক করতে হয়েছে। এন্ড সেই ভুলটা যদি আমি ক্যাচ না করতাম, আমার হয়তো মানে সিলভার না পেয়ে আমি উল্টা 0 পাইতাম, যেখানে আবার কোনো মেডেলই হইতো না। সো এই জিনিসটা করা অনেক ভালো যে তুমি প্রবলেমটা শেষ করে ফেললেও একটু চিন্তা করে দেখবা যে অ্যাকচুয়ালি সবকিছু কি হয়েছে নাকি। সো এখানে আমাদের অন্য কালারগুলো টেস্ট করতে হবে। এন্ড এটা হচ্ছে অনেক সিম্পল, কারণ আমাদের রেড আর ব্লু গ্রিন এগুলো তো জাস্ট আমরা ইয়ে করছিলাম, আমরা মানে কালারগুলো সুইচ করে দিলেও জিনিসটা সেম থাকে। সো আমাদের জাস্ট দেখতে হবে যে 3 কি ব্লু মাইনাস গ্রিন কে ডিভাইড করে আর 3 কি রেড মাইনাস গ্রিন কে ডিভাইড করে নাকি। সো আচ্ছা, এটা আমরা হয়তো তুমি হিসাব করে করে বের করতে পারবা, বাট আরো ইজি একটা উপায় আছে। আমরা জানি যে আমাদের কাছে আছে 10, 11 আর 111। সো এগুলো মড 3 তে কত তোমরা কি বলতে পারবা? মড 3 তে 10 কত? 1 আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি একটা ভুল প্রশ্ন ছিল, কারণ তোমরা বলতে হ্যাঁ আচ্ছা বলো 1 আর 2 আর কত? 0। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি ভুল প্রশ্ন ছিল, কারণ 1 2 আর 3। হ্যাঁ 1 2 আর 3 অথবা 3 আর 0 কিন্তু সেম। সো ওই জন্য অ্যাকচুয়ালি তোমরা কিন্তু বলতে পারতো যে 10 mod 3 তে হচ্ছে 10, বিকজ সেটা সত্যি 10 ইকুয়াল টু 10। আমি অ্যাকচুয়ালি যেটা জানতে চাচ্ছিলাম যে এটার রিমাইন্ডারটা কি। তো আমরা দেখছি যে এখানে রিমাইন্ডার 1, এখানে রিমাইন্ডার 2, এখানে রিমাইন্ডার 0, এন্ড তার মানে কিন্তু সবগুলোর রিমাইন্ডার ডিফারেন্ট। এন্ড তাহলে কিন্তু আমরা যে কোনো দুইটা সাবট্রাক্ট করলে আমরা কখনোই 3 এর মাল্টিপল পাবো না, সব সময় অন্য কিছু একটা পাবো। তাই আমাদের কোনো কালারে মানে আমরা যাই করি না কেন আমরা শেষ পর্যন্ত সব একই কালার আনতে পারবো না। লালে আনতে পারবো কিন্তু সবুজ আনতে পারবো না। না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সবুজ মানে অন্য কোনো কালারই আনতে পারবো না, বিকজ আমরা দেখলাম যে সবুজ আনা যাচ্ছে না। তা আমরা যদি রেডের জন্য হিসাব করতে চাই তাহলে আমাদের লাগবে যে আচ্ছা আমরা যদি এটা হচ্ছে রেড, আমরা যদি রেডের জন্য হিসাব করতে চাই
তাহলে আমাদের লাগবে হচ্ছে ব্লু আর গ্রিন এর ডিফারেন্সটা একটা মাল্টিপল অফ 3, বাট ব্লু আর গ্রিন এর ডিফারেন্সটা তো 3 দিয়ে ডিভিজিবল না, সেটা হবে হচ্ছে 110, যেটা 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 1 অথবা 2, কোনো কিছু একটা। ওই ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, তো আমি যদি তোমাদেরকে বলতাম যে আমাদের কাছে অ্যাকচুয়ালি 4টা কালার আছে এখানে শুরুতে, তো ধরো এবার কি কালার চুজ করব? ইয়েলো। ওকে, ইয়েলো। সো আমাদের কাছে ইয়েলো এর একটা বাবল আছে। আর আচ্ছা, অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে তো প্রবলেমটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা না, ইয়েলো আর অ্যাড করা যাবে না, সরি। মানে আমি আসলে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যদি আমাদের রুলগুলা সবকিছুই সেম থাকতো এই পুরো প্রুফটাতে, আর আমরা নতুন একটা কালার অ্যাড করতাম, তাহলে কিন্তু তুমি খেয়াল করে দেখো তোমার সব সময় 2টা কালার পাইতা যাদের মড 3 তে ডিফারেন্স আছে। সো হ্যাঁ, মড 3 তে রিমাইন্ডারটা সেম। এন্ড তার মানে কিন্তু মানে আমরা যদি সবকিছু সেম থাকতো তাহলে হচ্ছে যে আমরা ওই 2টা মিক্স করে সব সময় ইয়ে পাইতাম, মানে অন্য কালারটা পাইতাম। বাট সেটা অ্যাকচুয়ালি কাজ করে না, বিকজ আমাদের কাছে যদি 4টা কালার থাকে তাহলে আমাদের রুল গুলো অনেক উইয়ার্ড হয়ে যায়। মানে আমরা এই 2টা মিক্স করলে আমরা কোন কালার পাবো, গ্রিন পাবো নাকি ইয়েলো পাবো। তারপর আমরা মানে ধরো 2টা রিমাইন্ডার সেম থাকলে তাহলে আমরা সেগুলো মিক্স করে তো আরো 2টা কালার বাকি থাকতেছে, তাই আচ্ছা ওইটা আসলে কাজ করে না, সো এটা নিয়ে চিন্তা করিও না। ওকে, সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি এখন কিছুটা রিভিউ করব যে এতক্ষণ যে বক করলাম সেখানে মানে আমরা কি কি নোটেবল লেসন ছিল। হ্যাঁ, বিকজ প্রবলেম যে দুইটা সেগুলো কিন্তু আসলে মোটামুটি সিম্পল টাইপেরই প্রবলেম। এগুলো হয়তো তুমি যে কোনো বই খুললে সেখানে মানে ইন্ট্রোডাক্টরি প্রবলেম হিসেবে থাকবে, বাট তাও কিন্তু সেখান থেকে অনেক কিছুই শিখার আছে, রাইট? সো এটাই আমি এমফাসাইজ করতে চাচ্ছি যে মানে প্রবলেমে আমরা অনেক সময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আচ্ছা আমরা সবসময় কঠিন জিনিসগুলো করতে চাই, এন্ড সেটা কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল, বিকজ তোমরা সবাই হচ্ছে অনেক স্মার্ট, এন্ড তোমাদের মানে সেই কনফিডেন্সটা আশা করি বিল্ড আপ হবে যে হ্যাঁ আমি কঠিন জিনিসগুলো করতে পারবো। বাট তাও তোমাদের মানে কেয়ারফুল থাকতে হবে যেন তুমি ইজি জিনিসগুলা থেকে যা যা শিক্ষা আছে সেগুলা মানে মেনটেন করতে পারো আর কি। সো এখানে আমরা ফার্স্টে খেয়াল করলাম যে অ্যাকচুয়ালি কাউন্টিং বলতে আমরা কি বুঝাই। সো কাউন্টিং এ ধরো আমরা অনেক হয়তো শর্টকাট শিখি অথবা সূত্র শিখি যে একটা লাইনে বসাইলে n ফ্যাক্টোরিয়াল হবে, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি মানে ফর্মুলার হিসাবে চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি কি কাউন্ট করা হচ্ছে। এন্ড আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ওভার কাউন্টিং। আমরা একই জিনিসকে হচ্ছে বারবার কাউন্ট করে ফেলি, এন্ড সেই জিনিসটাকে দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হয়। সো এখানে আমরা সেটা করছি। তারপরে আমরা সেই প্রবলেমটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি প্রুফটা কিভাবে করতে হয় সেটা দেখছি। সো প্রুফ করার ক্ষেত্রে 2 কেসে কিন্তু আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রুফটা সরাসরি না গিয়ে আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করার ট্রাই করছি। যে আমরা একটা কেসে বসাইলাম, তারপর আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখলাম কি হয়। সো এক্সপেরিমেন্ট করাটা কিন্তু অ্যাকচুয়ালি ইজি না, কারণ এখানে আমি তোমাদেরকে বলে দিলাম যে আচ্ছা আমরা সবগুলো রোটেশনে ট্রাই করে দেখি, কিন্তু তুমি হয়তো এই প্রবলেমটা ফার্স্ট টাইম করার সময় তুমি হয়তো চিন্তা করতে পারো যে আচ্ছা আমি বসাইলাম, একবার ঘুরাইলাম, এই যে দেখো মিলে গেছে, তারপর আরেকটা নিলাম, আবার ঘুরাইলাম, দেখতেছো যে মিলে যাচ্ছে। সো তুমি মানে এক্সপেরিমেন্ট করতে হবে, আর এক্সপেরিমেন্ট করতে গেলে তুমি আশা করি মানে কিছুটা এক্সপিরিয়েন্স পাবা যে কোন জিনিসগুলো তুমি খুঁজে খুঁজে দেখলে তুমি আইডিয়াটা পাবা, রাইট? এখানে আমরা সবগুলাই এক্সপেরিমেন্ট করছি, কারণ আমাদের প্রশ্নটা কিন্তু আসলে আমাদেরকে চাচ্ছে যে কোনো একটা রোটেশনে সবগুলা ম্যাচ হয়। তো তাই একটা ন্যাচারাল আইডিয়া হচ্ছে সবগুলো রোটেশনই ঘেটে ঘেটে দেখা, জাস্ট একটা নিয়ে না পড়ে থাকা।
কারণ আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট একটা কেসের কথা বলছে না, আমাদেরকে বলছে যে সবগুলার ক্ষেত্রে এই সবগুলা হতে হয়। ওকে, এন্ড তারপরে হচ্ছে আমরা একটা মানে প্রুফটা কিভাবে করতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি দেখে ফেলছি। এন্ড তুমি যদি অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় এই জিনিসটা লিখে দিয়ে আসতা তাহলে যে কোনো স্মার্ট মানে পরীক্ষার খাতা চেকার তোমাকে মার্ক দিয়ে দিত, বিকজ তুমি সবকিছু অ্যাকচুয়ালি সব আইডিয়া তুমি পেয়ে গেছো। So এই প্রবলেমটার ব্যাপারে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এতক্ষণ এই প্রবলেমে যেসব জিনিস নিয়ে আমরা কথা বলছি? ওকে, ওয়েল আই গেস নাই। হ্যাঁ, আর এখানে এই প্রবলেমে আমরা যে জিনিসটা এনকাউন্টার করছি সেটাকে অ্যাকচুয়ালি একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ইনভ্যারিয়েন্ট। সো আমাদের এখানে ইনভ্যারিয়েন্টটা ছিল যে শেষমেশ এই যে এই ডিফারেন্সটা। সো আমরা যদি আর মাইনাস পি ডিফারেন্সটা চিন্তা করি মড 3 তে, তাহলে কিন্তু সেই ভ্যালুটা কখনোই চেঞ্জ হয় না, সব সময় কনগ্রুয়েন্ট থাকে অথবা ইকুয়াল থাকে। এন্ড সেজন্য সেটাকে আমরা বলি ইনভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট মানে ভ্যারি মানে হচ্ছে চেঞ্জ, আর ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে যে জিনিসটা কখনোই চেঞ্জ হয় না। এটার কাছাকাছি একটা ইয়ে হচ্ছে মনোভ্যারিয়েন্ট। মনোভ্যারিয়েন্ট হচ্ছে যে জিনিসটা জাস্ট একদিকে চেঞ্জ হয়। সো এটা এমন একটা কোয়ান্টিটি যেটা অলওয়েজ বাড়তেছে অথবা অলওয়েজ কমতেছে, কখনোই মানে আচ্ছা ধরো একটা কোয়ান্টিটি যেটা সবসময় বাড়তেছে কখনোই কমে না। এটার একটা এক্সাম্পল হচ্ছে তোমরা যদি ফিজিক্সে, তোমরা সেই কোন ক্লাসে আমি জানি না, বা ধরো 9, 10, 11, 12 ফিজিক্সে পড়ানো হবে যে পৃথিবী ইউনিভার্সের এন্ট্রপি সবসময় বাড়তেছে। সেটা অনেক ভয়াবহ বিষয়, তার মানে হচ্ছে এক সময় দেখা যাবে পুরো ম্যাক্সিমাম এন্ট্রপি আমরা চলে গেছি আর কোথাও কেউ নাই। বাট এন্ট্রপি হচ্ছে একটা মনোভ্যারিয়েন্ট, সেটা কখনোই তুমি কমাইতে পারবে না, তুমি সবসময় জাস্ট বাড়তে থাকবে। এন্ড তুমি হয়তো সেটা অ্যাকচুয়ালি ফিজিক্সটা অনেক প্রবলেম সলভিং এ ইউজ করে যে আচ্ছা আমরা এখানে একটা এন্ট্রপি পাইলাম, তো এই জিনিস সবসময় বাড়তেছে, তার মানে এটা যেটা ইকুয়াল সেটাকেও সবসময় বাড়তে হবে, এটা কখনো কমতে পারবে না। বাট হ্যাঁ, এখানে আমরা হচ্ছে যে একটা ইনভ্যারিয়েন্ট পাইছি, আর ওয়েল আমরা অ্যাকচুয়ালি ইনভ্যারিয়েন্টটা ডিরেক্টলি পাই না, আমরা হচ্ছে সেটা জন্য খুঁজতে হয়েছে আগে। তো আমরা ফার্স্ট এক্সপেরিমেন্ট করে দেখছি যে আচ্ছা আমরা কি মানে আমাদের ফার্স্ট গেস ছিল যে দুইটা কালার সবসময় সেম থাকতে হবে, দুইটা কালার সেম না হলে সেটা করা সম্ভব না। বাট তারপর আমরা আরেকটা কেস চিন্তা করে দেখলাম যে আচ্ছা এটা তো সত্যি না, এরকম করলে আমরা সবগুলোকে সেম কালার আনতে পারবো। এন্ড তারপরে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আমাদের অরিজিনাল ইয়ে থেকে আমরা সেগুলোকে ইকুয়াল আনতে পারতেছি নাকি। এন্ড আমরা খেয়াল করে দেখলাম যে এক কেসে আমরা খেয়াল করে দেখলাম যে আমরা ডিফারেন্সটাকে 1 এ আনতে পারতেছি, 2 তে আনতে পারতেছি, 4 এ আনতে পারতেছি, বাট 3 তে কখনোই আনা সম্ভব হচ্ছে না। আবার এদিক থেকে আমরা খেয়াল করে দেখলাম যে আমরা যদি ডিফারেন্সটা 3 তে আনতে পারি অথবা 3 এর কোনো মাল্টিপল আনতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাহলে আমরা সবগুলোকে গ্রিন বানায় ফেলতে পারতেছি। তো আমরা সেখান থেকে আইডিয়া করলাম যে 3 যদি ডিভাইড করে তাহলে সব গ্রিন বানানো যায়, আর যদি 3 যদি ডিভাইড না করে তাহলে ইম্পসিবল হয়ে যায় গ্রিন সবগুলোকে বানানো। তো আমরা সেটা প্রুফ করে ফেললাম একটু নাম্বার থিওরি ইউজ করে অথবা জাস্ট মানে ক্যালকুলেশনটা ইউজ করে। এন্ড সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইনভ্যারিয়েন্ট যেটাকে বলে সেটা পেয়ে গেলাম। ওকে, সো এই পয়েন্টে কি তোমাদের এই প্রবলেমটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমাদের হাতে টাইম অ্যাকচুয়ালি অনেক লিমিটেড, আমাদের হাতে জাস্ট 25 মিনিট আর টাইম আছে, তাই আমি অন্য নতুন কোনো প্রবলেম দেখাইতে চাচ্ছি না। হ্যাঁ,
আই নো সেটা আমাকে কিছুটা খারাপ দেখায়, লাইক এটা কোচিং হইলে তো মানে ধরো তুমি যদি কোচিং থেকে গিয়ে যদি বলো যে আচ্ছা হ্যাঁ ভাইয়া জাস্ট 2টা জিনিস দেখায় তারপর বিদায় করে দিছে, তারপর তোমার আম্মু বলে যে এত টাকা দিয়ে কেন কোচিং এ পাঠাচ্ছি। বাট সো বাট মানে আমি অ্যাকচুয়ালি আই ডোন্ট থিংক আমরা নতুন একটা প্রবলেমে গেলে আমরা সেটাকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারবো। আমি হয়তো আরেকটা প্রবলেম দেখাই সেটার সলিউশন তোমাদেরকে দেখাইতে পারি, বাট আই এম নট শিওর এটা তোমাদের জন্য সবচেয়ে ইউজফুল হবে নাকি। সো আমি অ্যাকচুয়ালি যেটা সাজেস্ট করবো আমরা এর বাকি টাইমটা ইউজ করে আমরা জাস্ট কিছু কোয়েশ্চেনের আনসার করতে পারি। তো তোমরা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো কোয়েশ্চেন করতে পারবা, সেটা ম্যাথস রিলেটেড মানে হায়ার ম্যাথস রিলেটেড, ধরো ইউনিভার্সিটি লেভেলের ম্যাথ নিয়ে করতে পারবা, অথবা রিসার্চ নিয়ে করতে পারবা, অথবা ম্যাথ অলিম্পিয়াড নিয়ে করতে পারবা। আর মানে সিরিয়াস প্রশ্ন যে হতে হবে তা না, আমি তোমাদের মানে জাস্ট গল্প টল্প শুনতে চলে সেটাও বলতে পারি। বাট আমি মানে তোমরা যেটা চাও সেটা করতে চাই। তো তোমরা চ্যাটের মধ্যে পাঠাও যে তোমরা কি চাও, যে আমরা কি মানে আরেকটা প্রবলেম ট্রাই করবো নাকি জাস্ট কোয়েশ্চেন আনসার করবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তো ভালো, মানে মা যদি ফ্যান হয়ে যায় তাহলে তুমি চাইলে তুমিও কনভিন্স করতে পারবা তোমার মাকে। না অবশ্য বলে দিয়েছে আমার নিজের করা চলবে না, খালি দেখতেই হবে। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে এখন চিটং এ। আচ্ছা ঠিক আছে। ওকে, তো তোমরা বলো তোমরা কি করতে চাও, আমরা কি কোশ্চেন আনসার করবো নাকি? ভাইয়া কোন একটা প্রবলেম নিয়ে চিন্তা করে এত দূর কিভাবে আসবো? চিন্তা তো অর্ধেক করার পর আর পরে একটু করা আসে না মাথায়, অর্ধেক করে তারপরে থেমে যেতে হয়। এত দূর কিভাবে আসা যায়? এত দূর বলতে তুমি কি বুঝাচ্ছ, কত দূরের কথা বলতেছো, মানে কি সলিউশনটাতে নাকি? না হ্যাঁ, সলিউশনটাতে প্রথমে আমরা ভাবলাম যে 3-এর মাল্টিপল হতে হবে, তারপরে আবার এভাবে প্রুফ করলাম, এত চিন্তা ওকে, করে। সো এখানে আসলে একটা সিক্রেট আছে। সিক্রেটটা হচ্ছে তোমাকে পুরা পথটা নিজে নিজে যেতে হবে না। হ্যাঁ, সো লাইক আমি যখন প্রবলেম সলভিং করা স্টার্ট করছি আমিও হয়তো এত দূর আসতে পারতাম না, পুরো প্রবলেমটার সলিউশন সব কেসে করা যাইতো না। কিছু কিছু প্রবলেম অবভিয়াসলি তুমি নিজে নিজে করতে পারবা, এন্ড সেগুলো করতে পারলে কিন্তু তোমার নিজেকে অনেক বস লাগবে যে হ্যাঁ আমি তো সলভ করে ফেলছি, আমি অনেক পারি। বাট বেশিরভাগ প্রবলেম লাইক তোমাকে অ্যাকচুয়ালি এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন তুমি যে প্রবলেমগুলো করতেছো তার 50% তুমি নিজে নিজে পারবা না, কারণ তুমি যদি সবগুলাই নিজে নিজে পারো তাহলে তুমি শিখতে পারবা না। এন্ড সো সিক্রেট অ্যাকচুয়ালি হচ্ছে যে তুমি নিজে নিজে সবকিছু না করে তুমি এমন একটা সোর্স থেকে প্রবলেম করবা যেখানে তোমার কাছে সলিউশনটাও আছে। তো সেটা হয়তো তুমি একটা বইয়ের মধ্যে এক্সাম্পল গুলো করতে পারো, যে প্রবলেম সলভিং এর যে বইগুলো থাকে যেখানে এক্সাম্পলের পরে সলিউশন থাকে। তো তুমি জাস্ট নিজের পার্টটা কভার করে রাখবা, জাস্ট প্রশ্নটা করবা, তারপর নিজে 1 ঘন্টার মতো ট্রাই করবা। তো সেটা করতে পারো। আর ধরো অন্যান্য যে সব ফোরাম পোস্টে অথবা অনলাইনে প্রবলেম থাকে সাধারণত এর পাশাপাশি সলিউশনও থাকে, তো সেখানে তুমি জাস্ট প্রবলেমটা করে নিজে নিজে ট্রাই করবা। তারপরে যখন দেখতেছো যে আচ্ছা তুমি একদমই আগানো যাচ্ছে না, তখন হচ্ছে তুমি সলিউশনটা পড়ে ফেলবা। ওকে, একটা প্রবলেম নিয়ে ধরো অনেক মানে তুমি জাস্ট একটা জিনিসের পিছনে অনেকদিন লেগে থাকলে কিন্তু তুমি অত বেশি গেইন করতে পারবা না। তুমি সবচেয়ে বেশি যেটা গেইন করবা সেটা হচ্ছে সেই প্রথম 1 ঘন্টায় তুমি যখন ট্রাই করতেছো। তুমি 1 ঘন্টা ট্রাই করার পর তুমি যদি সলিউশন পড়ে ফেলো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি দেখবা যে তুমি ওইখান থেকে শিখতে পারতেছো। তারপর তুমি এরপরে আরেকটা ইয়ে করবা।
এন্ড এভাবে কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় তুমি হয়তো প্রথমে 3টা সলিউশন পড়তে হইলো, তারপর 4 নাম্বারটা তুমি দেখবা যে আগের 3টার আইডিয়া গুলো ইউজ করে তুমি পুরোপুরি সলভ করে ফেলতে পারছো। তারপরে তুমি হচ্ছে তুমি সলিউশনের সাথে চেক করে দেখতে পারবে যে তোমার সলিউশনটা ঠিক হয়েছে নাকি। বাট এরকম আস্তে আস্তে তুমি মানে ওই এক্সপিরিয়েন্সটা গেইন করতে করতে দেখবা যে মানে তুমি ওই আইডিয়া গুলো পেয়ে যাচ্ছ যেটা তোমাকে পুরাপুরি কমপ্লিট করতে পারে। বাট তোমার সেই ক্ষেত্রে একটা ক্যাভিয়াট আছে যে তোমাকে ওই 1 ঘন্টা দিতে হবে। হ্যাঁ, সো প্রতি প্রবলেমের জন্য তোমাকে একটা টাইম ফিক্স করতে হবে যে তুমি এতটুকু টাইম দিবা, আর তার অতটুকু টাইম তুমি যদি মানে অতটুকু টাইম দেওয়ার পরেই তুমি হচ্ছে সলিউশনটা দেখবা। সো হ্যাঁ, সেটা শুরুতে 1 ঘন্টা হইতে হবে তা না। তুমি হয়তো শুরুতে তুমি হয়তো মানে সিম্পল প্রবলেম ট্রাই করতেছো, তুমি 10 মিনিট ট্রাই করে তারপরে সলিউশন দিয়ে ফেলতে পারো। যদি তোমার মানে ধরো তুমি ক্যাম্পার লেভেলে পৌঁছাও, তখন তুমি যদি যেসব প্রবলেমগুলো ট্রাই করবে সেগুলো হয়তো অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম দিতেই হবে। বাট ওকে, সো সিক্রেট হচ্ছে সেটাই যে তুমি জাস্ট নিজে নিজে করার ট্রাই করিও না, তুমি হচ্ছে সলিউশন দেখে দেখে শেখার ট্রাই করো। ওকে, সো আমাকে দুইজন জিজ্ঞেস করছে যে আমার ম্যাথ অলিম্পিয়াডের ফার্স্ট এক্সপেরিয়েন্স কি ছিল আর যাত্রা কিভাবে শুরু হয়েছিল। সো সেটা অ্যাকচুয়ালি আমার যাত্রা শুরু হয়েছিল অনেক আগে। সেটা হচ্ছে আমি ক্লাস 6 এ থাকার সময়। আমি এই বছর রিয়েলাইজ করতেছি যে সেটা 10 বছর আগে ছিল। সরি, আমার নিজেকে অনেক বুড়া বুড়া লাগছে। বাট হ্যাঁ, সো আমি ক্লাস 6 এ থাকার সময় আমার আমরা অ্যাকচুয়ালি মানে পিএসসি দেওয়ার পরে আমাদেরকে কোন এক কারণে স্কুলে একটা স্যার ডাকছিল। মানে কি একটা জিনিস ছিল আমি অ্যাকচুয়ালি এখন মনে নাই, বাট আমার মনে আছে যে আমি পিএসসি এর পরে যে ছুটিটা ছিল তখন আমরা স্কুলে গেছিলাম। আর স্কুলে হচ্ছে ওই স্যারটা হচ্ছে একটা ক্লাসরুমে ডেকে আমাদেরকে দেখাইলো যে কয়েকটা প্রবলেম দেখাইলো যে আচ্ছা এই প্রবলেমগুলো দেখো, এগুলো হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম। তো আমি প্রবলেমগুলো করে দেখলাম যে আচ্ছা এগুলোতে তো মজা আছে। এন্ড স্যারের কথা অনুযায়ী আমি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড রেজিস্ট্রেশন করলাম। তারপরে আমি হচ্ছে মানে প্রথমবার যেসব ডিভিশনাল দিলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমাকে চলে যেতে হয়েছে, কাজ আমাদের একটা দাওয়াত ছিল। এন্ড দাওয়াতে মানে আমি দাওয়াতের জন্য হচ্ছে যে গ্রামের ওদিকে গিয়ে তারপরে আমার এক ফ্রেন্ড ছিল ওখানে ডিভিশনাল ওখানে, তাকে ফোন দিয়ে আমরা জানলাম যে আমি নাকি প্রাইজ পাইছি। আমি অ্যাকচুয়ালি ডিভিশনালের কোনো মজাই পাই নাই, আমি জাস্ট পরীক্ষাটা দিয়ে প্রাইজ পেয়ে ন্যাশনালে চলে গেলাম। এন্ড ন্যাশনালে গিয়ে হচ্ছে আমি দেখলাম যে আচ্ছা অনেক মজার জিনিস আছে, যেখানে আমি মানে আমার আম্মু আমাকে ওখানে রেখে হচ্ছে মানে কাজ করতে গেল। আর তো সেখানে হচ্ছে অনেক মজা পাইলাম। প্রাথমিক ক্যাটাগরির মানে আমি তখন প্রাথমিক ক্যাটাগরির ছোট্ট বাচ্চা, তো আমি হচ্ছে সে অনুষ্ঠান সবকিছু দেখে অনেক মজা পাইলাম। আর তারপরে শেষমেশ ন্যাশনালেও প্রাইজও পেয়ে গেলাম। হ্যাঁ, এন্ড সেই প্রাইজটা পাওয়ার পরে হচ্ছে আমি ধরো ওই প্রাথমিক প্রাইমারি ক্যাম্প করছি। এন্ড তারপরে হচ্ছে ধরো একবার যেহেতু মজা পেয়ে গেছি সেই ফার্স্ট টাইমে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার লাইক এরপরে প্রতি বছরই মানে একটা ডিফল্ট হয়ে গেছে যে হ্যাঁ ম্যাথ অলিম্পিয়াড দিব। তারপরে ম্যাথ অলিম্পিয়াড দিয়ে আস্তে আস্তে মানে ধরো ভালো হয়ে ক্যাম্পে গেলাম, ওরকম জার্নিটা হয়েছে। হ্যাঁ, আসলে বড় হইতে ভালো লাগে না। বড় হওয়া মানে আরো রেসপন্সিবিলিটি বাড়ে, আর তারপর আরো কাজ করতে হয়। আমার পার্সোনালি অ্যাকচুয়ালি বড় হইতে ভালো লাগে, বিকজ আমার মনে হয় যে বড় হওয়ার পর একটা মানে রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু তার পাশাপাশি একটা ফ্রিডমও থাকে যে তুমি তোমার যে কাজ তুমি সেটা কিভাবে করবা। মানে ছোট বয়সে আসলে সেটা সম্ভব হয় না। ছোট বয়সে তোমাকে স্কুলে যেতে হবে, স্কুলের পড়া পড়তে হবে, ওরকম মানে একটু রেস্ট্রিকশন থাকে। ওকে, সো একজন জিজ্ঞেস করলো যে আমার কি অনেক আগে থেকে লক্ষ্য এমআইটি ছিল নাকি। সেটা অ্যাকচুয়ালি নট রিয়েলি ট্রু। সো এটা দুইভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে আমি মানে তোমার জীবন আমরাকে ছোটবেলা থেকে শেখানো হয় যে জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। আমার ছোট ছোট কাজিনদেরকে আমি দেখেছি সবাই জিজ্ঞেস করছে যে বাবা বড় হয়ে কি হবে, অথবা মা তোমার স্বপ্ন কি। সো
এন্ড আমরা সবসময় চিন্তা করি যে স্বপ্ন থাকা ভালো, বাট আসলে কিন্তু ওভাবে স্বপ্ন নিয়ে চিন্তা করে অ্যাকচুয়ালি সেটা অত বেশি ইউজফুল হয় না। বাট যেটা ইউজফুল সেটা হচ্ছে তুমি মানে চিন্তা করবা যে তোমার কি কি জিনিস ভাল লাগে, কোন টাইপের জিনিস ভাল লাগে, এন্ড তুমি চেষ্টা করবা তোমার নাক যেন সেদিকে থাকে। ওকে, মানে তুমি তো হাঁটতেছো, তোমার জীবন আগায় যাচ্ছে, তুমি জাস্ট তোমার ডিরেকশনটা হচ্ছে ঠিক করার ট্রাই করবা। সো আমার অ্যাকচুয়ালি মানে ওরকম স্বপ্ন ছিল না যে না আমাকে এমআইটি তে পড়তেই হবে অথবা এই স্পেসিফিক জিনিসই করতে হবে। বাট আমার ধরো আমি অনেক ছোটবেলা থেকে দেখছি যে হ্যাঁ আমার ম্যাথ অলিম্পিয়াডের সিনিয়ররা এমআইটি তে চান্স পাচ্ছে, এন্ড আমি দেখলাম যে হ্যাঁ এমআইটি তো অনেক কুল, এখানে ওই টাইপের কোন ইউনিভার্সিটিতে আমার পড়ার ইচ্ছা আছে, এন্ড ম্যাথ অলিম্পিয়াড আমার করতে ভাল লাগে, এন্ড সেটা হয়তো সেখানে হেল্প করবে। সো আমি জাস্ট যেটা ভাল লাগে সেটার দিকে আগায় গেলাম। আমি যদি রিয়েলাইজ করতাম যে আচ্ছা আমার এটা করার ইচ্ছা আছে, বাট আমি কারেন্টলি যে পাথে আছি সেটা আমাকে ওই জায়গায় পৌঁছাবে না, তাহলে হয়তো আমাকে পাথ চেঞ্জ করতে হইতো। বাট হ্যাঁ, সেটাই হচ্ছে বেসিক্যালি মানে আমার লক্ষ্যটার কথা চিন্তা করি না, তুমি জাস্ট চিন্তা করি যে তোমার এই মুহূর্তে তুমি কোন দিকে যাচ্ছ সেটা ফোকাস করা আর ইউজফুল। আরেকজন জিজ্ঞেস করছে আচ্ছা তো আমাকে অনেকে হচ্ছে প্রাইভেট মেসেজে জিজ্ঞেস করতেছে, তো সেটা তুমি ফ্রিলি করতে পারো, মানে তোমার যে প্রশ্নটা তুমি পাবলিকলি করতে না চাও। আচ্ছা, তো তোমার প্রশ্নটাতে আমি এখনই যাচ্ছি, আগে আরেকজন আগে করছে তারটা আনসার করে ফেলি। সো ও জিজ্ঞেস করছে যে আমাদের প্রবলেম সলভ করার জন্য যদি একটা থিওরাম লাগে যেটা জানা নাই তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব। সো সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট জিনিস, তোমার যদি থিওরামটা জানা না থাকে তাহলে তো তুমি সলভ করতে পারবে না। সো তাহলে সেই ক্ষেত্রে হয়তো আগে ওই জিনিসটাই হবে যে তুমি মানে তুমি কিছুক্ষণ ট্রাই করে তোমাকে সলিউশন করে ফেলতে হবে। এখন তুমি যদি সলিউশন পড়ে দেখো যে আচ্ছা এই একটা থিওরাম আছে যেটা আমি জানি না, তাহলে তুমি হয়তো চিন্তা করে দেখতে পারো যে আচ্ছা আমার এই থিওরামটা জানা, তুমি জানতে চাও নাকি, জানতে চাইলে তোমাকে হয়তো গুগল করে ঘাটতে হবে যে এটার স্টেটমেন্টটা কি, এটার প্রুফটা কি, অথবা তুমি হয়তো অন্যদেরকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা এই থিওরামটা কোথা থেকে শেখা যাবে, হ্যাঁ মানে এটার জন্য কি কোনো বইটাই আছে নাকি। হ্যাঁ, সো এভাবে তুমি মানে লাইক ওভাবে থিওরাম গুলা বের করতে পারবে, অথবা মানে তুমি মানে থিওরামটা শিখে নিতে পারবে আর কি। আর প্রবলেমটা স্পেসিফিক্যালি অ্যাপ্রোচ করার ক্ষেত্রে মানে তুমি ইদার খুঁজে বের করতে পারো যে থিওরামটা ইউজ করে না এমন কোনো প্রুফ আছে নাকি, অথবা সেরকম না থাকলে তোমাকে থিওরামটা শিখতেই হবে। আচ্ছা হ্যাঁ, কে একজন প্রশ্ন করতে চাইছিল ভয়েসে, প্রশ্ন করে ফেলো। আচ্ছা ভাইয়া, ধরো হচ্ছে আমি নাম্বার থিওরি নিয়ে প্র্যাকটিস করতে চাচ্ছি। এখন এখানে বাংলা বইও আছে, ইংলিশ রাইটারের কিছু বই আছে, এবং অনেক প্রবলেমও আছে। তো তোমার কাছে কোনটা হচ্ছে বেটার, কোনটা দিয়ে আমার ফার্স্ট শুরু করা উচিত? মানে বাংলা বই পড়া, ইংলিশ রাইটারের বই পড়া, নাকি হচ্ছে প্রবলেম সলভিং দিয়ে শুরু করা? আচ্ছা, ওকে, সো সেটা অনেক ভালো একটা প্রশ্ন। সরি আমি কিছুটা ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, বাট ওকে, সো আই থিংক মেইন জিনিসটা হচ্ছে তুমি মানে কোনোটাই ক্লিয়ার বেস্ট অপশন নাই। হ্যাঁ, তো তোমার কাছে মেইন জিনিসটা হচ্ছে তুমি যে অ্যাপ্রোচটা ট্রাই করছো সেটা তুমি কাজ করতেছো নাকি সেটা চিন্তা করা। ধরো তুমি একটা বই পড়তেছো বাংলা, তোমার যদি এমন মনে হয় যে হ্যাঁ এই বইটা তোমার একদমই ভালো, মানে আমি ধর একটা বই সাজেস্ট করলাম, আর তারপর তুমি ওই বইটা পড়তেছো, তুমি 2 দিন পর দেখলে যে তোমার এই বইটা একদমই ভালো লাগতেছে না, বইটা পড়ার সাথে সাথে তোমার ঘুম আসে, হ্যাঁ তারপর মানে ইচ্ছা করে যে বইটা তুমি ডাস্টবিনে ফেলে দিবা, তাহলে কিন্তু তুমি সেই বইটা জোর করে পড়ে তো আর লাভ হবে না, তোমাকে সেটা মানে তোমার নিজের থেকে ডিসাইড করতে হবে। বাট তা বাদে আমি মানে আমার কিছু সাজেশন আছে, লাইক ধরো কিছু বই আছে যেগুলো হচ্ছে সেই দুইটা জিনিসকে অনেক মানে পাওয়ারফুলি কম্বাইন করে, যে বোথ থিওরি তোমাকে শেখায় আর তার পাশাপাশি প্রবলেম সলভিং ও শেখায়। লাইক আমি সবাইকে সবসময় রেকমেন্ড করি যে দ্য আর্ট এন্ড ক্রাফট অফ প্রবলেম সলভিং পড়তে, সেটা অনেক কুল একটা বই। আর তার মানে সেটার মতো করে একটা ইন্ট্রোডাকশন বাংলা ল্যাঙ্গুয়েজে
মানে আমি সেজন্য লিখছিলাম গণিতের স্বপ্নযাত্রা। তো সেটা হচ্ছে ধরো তুমি যদি বল যে বাংলা পড়তে হবে তাহলে আমি ওইটা সাজেস্ট করবো ইনস্ট্যান্ট। বাট হ্যাঁ মানে বেসিক্যালি তুমি তোমার অ্যাপ্রোচটা হচ্ছে তোমাকে বের করতে হবে যে তোমার জন্য কোনটা কাজ করে, রাইট? এন্ড আমার সাজেশনটা হয়তো জাস্ট ফার্স্ট স্টেপ হইতে পারে, বাট সেটা অ্যাকচুয়ালি অত বেশি ইউজফুল না। আর এমনিতে থিওরি ভার্সেস প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সেটাও আসলে ফিল্ডের উপর ডিপেন্ড করে। যেরকম নাম্বার থিওরি অথবা জিওমেট্রির ক্ষেত্রে তোমাকে শুরু করতে হবে কিছুটা থিওরি শিখে, আর না হলে তুমি হয়তো প্রবলেমের একবারেই শুরু করতে পারবা না। জ্যামিতিতে অ্যাকচুয়ালি বাংলাদেশ অনেক ভালো, কারণ জ্যামিতিতে আমরা যে থিওরিগুলো লাগে সেগুলো আমাদের ক্লাস 9-10 এর বইতে লেখা ছিল। তো আমাদের আইএমওর শুরুর দিকে হচ্ছে যে আমরা জ্যামিতির ওই থিওরিটা আর শিখতে হয় নাই, তাই ওরা সরাসরি প্রবলেম সলভিং এ ভালো করতে পারছে। হ্যাঁ, কিন্তু আবার কম্বিনেটরিক্স আর অ্যালজেব্রার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। সেখানে মানে হচ্ছে থিওরি বলে আসলে অত স্ট্রং কিছু নাই, জাস্ট অনেকগুলো আইডিয়া আছে এন্ড সেই আইডিয়াগুলো তোমাকে ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো প্রবলেম সলভিংটা আরো ইউজফুল। বাট দুই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাকে এমন বই খুঁজে বের করতে হবে যেটা মানে দুইটাকে কম্বাইন করে, যে থিওরিও শিখায় প্রবলেম সলভিংও শিখায়, এন্ড সেটাই সবচেয়ে মানে আমার মতে সেটাই সবচেয়ে ভালো সাজেশন হবে যদি ওরকম বইটাই পাও। এন্ড আই থিঙ্ক তোমাদের ক্যাম্পের কোন এক পর্যায়ে তোমাদেরকে বইয়ের সাজেশনের কথা বলবে। হ্যাঁ, আই থিঙ্ক লাইক অর্গানাইজার বাকিরা যারা আছে ওরা আই হোপ কিছু একটা করবে সেটার ব্যাপারে। সো আমি এই মুহূর্তে এখনই দিয়ে দিতে পারো, সমস্যা নাই। মানে আমার তো আসলে এই মুহূর্তে মাথায় নাই, এন্ড আমার কাছে সাজেশনও মানে আমার সাজেশন হয়তো মানে ক্যাম্পার লেভেলের সাজেশন ভালো দিতে পারবো, আরো ইন্ট্রোডাক্টরি সাজেশন আমার কাছে অত ভালো হবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে তুমি যদি প্রবলেম সলভিং শুরু করতে চাও, হ্যাঁ ধরো তোমার এখন যদি অলিম্পিয়াডের টার্গেট হয় যে তুমি ন্যাশনালে প্রাইজ পাবা, তুমি ন্যাশনাল ক্যাম্পে যাবা, তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি রিসোর্স নিয়ে অত মাথা ঘামানো উচিত না। তোমার মেইন যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি জাস্ট একটা ভালো বই খুঁজে সেটাকে তুমি ফোকাস করো। তো সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি আর্ট এন্ড ক্রাফট প্রবলেম সলভিং সাজেস্ট করি, বিকজ সেটাতে ধরো স্ট্র্যাটেজিস আছে, তারপরে প্রতিটা সাবজেক্ট ওয়াইজও অনেক ডিসকাশন আছে। তো তুমি সেই একটা বইয়ের মধ্যে কিন্তু তুমি যা যা লাগে সবকিছুই পাবা। কোন বইটা? তোমার কিন্তু দ্য আর্ট এন্ড ক্রাফট অফ প্রবলেম সলভিং, আমি সেটা চ্যাটে এন্ড সেটার উপর বেস করে হচ্ছে আমরা একটা বই লিখছি বাংলায়, গণিতের স্বপ্নযাত্রা। দুইটা বই লিখছি। সো তোমার যদি মনে হয় যে তুমি ইংলিশ পড়তে কষ্ট হয় তাহলে তুমি ওইটার মানে গণিতের স্বপ্নযাত্রা পড়তে পারো, সেটা আর আর্ট এন্ড ক্রাফট কাছাকাছি। বাট হ্যাঁ, সো আমার সাজেশন অ্যাকচুয়ালি সেটাই হবে। ওকে, সো অন্যান্য প্রশ্নগুলোতে কিছুটা ইয়ে করি। সো একজন জিজ্ঞেস করেছে আমার নেক্সট গোল কি ফিল্ডস মেডেল নাকি, সেটা অ্যাকচুয়ালি আমার নেক্সট গোল না। হ্যাঁ, আমার নেক্সট লাইক আই সেড আমার মানে আমি আসলে গোল নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি যে আমি এই মুহূর্তে কোন দিকে যাচ্ছি। সো সেটাই হচ্ছে আমার ফোকাস আপাতত। তো তারপরে একজন প্রশ্ন করলো যে এমআইটি তে অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্ট তুমি কি মনে করো আমাদের ক্যাপাবিলিটি কেমন? আমি মনে করি যে আমাদের ক্যাপাবিলিটি ভালোই। আই ডোন্ট থিঙ্ক লাইক মানে ওরকম আই ডোন্ট থিঙ্ক মানে মানুষের মধ্যে ফান্ডামেন্টাল কোনো ডিভাইড আছে। মানে আমেরিকান যেসব স্টুডেন্টরা, বাংলাদেশের যেসব স্টুডেন্টরা, ওরা যদি ভালো স্টুডেন্ট হয় ওদের মানে ব্রেইন ওরা সিমিলারলি স্মার্ট হয়। লাইক বাংলাদেশে অনেক অনেক স্মার্ট মানুষ আছে, আমেরিকাতে অনেক স্মার্ট মানুষ আছে। ডিফারেন্সটা হচ্ছে যে একটা হচ্ছে রিসোর্সের ক্ষেত্রে, যে বাংলাদেশে তুমি যদি ইউনিভার্সিটিতে তুমি রিসার্চ করতে চাও সেটার জন্য তোমার কোনো টাকা পয়সা থাকবে না, তোমার মানে কোনো সাপোর্ট থাকবে না। আর আমেরিকায় ধরো এমআইটিতে আমি যদি রিসার্চ করতে চাই সেটার জন্য আমার অনেক ইজি আমার জন্য। সো সেই জিনিসটা হচ্ছে একটা গ্যাপ ক্রিয়েট করে। আর আরেকটা যেটা গ্যাপ ক্রিয়েট করে সেটা হচ্ছে কালচার। সো বাংলাদেশের মধ্যে আমাদের একটা কালচার আছে যে আমরা অনেক মুখস্থের উপর ফোকাস করি। আমি এটার ব্যাপারে একটা জোক করছিলাম, বাট সেটা আমি সেটাতে আপাতত না যাই। বাট হ্যাঁ, মানে আমাদের অনেক সময় আমরা কালচারালি ফোকাস করি যে আমাদেরকে এখনই মানে এটা শিখে ফেলতে হবে, পুরোপুরি প্রোডাক্ট করে ফেলতে হবে। আর আমরা যে বুঝবো তারপরে সেটা দিয়ে যে আমরা নতুন প্রবলেম সলভ করার ট্রাই করবো সেটার উপর আমরা অতটা ফোকাস করি না। তো সেই টাইপের জিনিসের জন্য আরেকটা গ্যাপ ক্রিয়েট হয়।
বাট আই ডোন্ট থিঙ্ক আমাদের কেপাবিলিটি ডিফারেন্ট, বাট জাস্ট মানে সেই কালচার আর রিসোর্সের ডিফারেন্সটা আছে। তারপর আনিকা জিজ্ঞেস করলো যে এই ইয়ারের ম্যাথ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হবে। সেটা অ্যাকচুয়ালি আমি জানি না, আমি ম্যাথ অলিম্পিয়াডের একাডেমিক টিমের অংশ না। সেটা আই থিঙ্ক ওরা মেইনলি মানে করোনা ভাইরাসের জন্য অ্যাকচুয়ালি মানে কোনো ডিসিশনই ওরকম তাড়াতাড়ি দেওয়া যাচ্ছে না, সেজন্যই সব ক্ষেত্রে আসলে মানুষ ওয়েট করে দেখতেছে যে কি হবে না হবে, রাইট? যেরকম বাংলাদেশে একটা চান্স আছে যে ফেব্রুয়ারিতে স্কুল খুলে যাবে, অথবা ধরো মানে ফেব্রুয়ারি মার্চের দিকে স্কুল কলেজ এগুলো সব আবার নর্মালের মতো হওয়া শুরু করবে। সো হয়তো তখন একটা মানে তখন হয়তো ওরা অলিম্পিয়াডের প্ল্যান করতে পারবে যে আচ্ছা আমাদের সবকিছু খুলে গেল, আমরা এখন সামনাসামনি পরীক্ষা নিতে পারবো। বাট টিল দিস এই জায়গায় ডিসিশন হচ্ছে যে এই বছরটা অনলাইনেই নিবে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমি আপ টু ডেট ইনফরমেশনটা জানি না, বাট হ্যাঁ সেটাই। ভাইয়া মিউট হয়ে গেছেন। ও উপস, মিউট কেমনে হয়ে গেলাম। বাট হ্যাঁ সো ইনিশিয়াল স্টেজটা প্রবাবলি অনলাইনেই হবে, কারণ সেটা তো 2019 সালে অনলাইনে হয়েছিল। আর মানে সবকিছু একেবারে নর্মালে ব্যাক না হওয়া পর্যন্ত, যেটা হইতে হইতে 2021 সালের লাস্টের দিকে হবে অথবা 2022 সাল হবে, ততদিন না হওয়া পর্যন্ত আই থিঙ্ক যত কিছু সম্ভব মানে গ্যাদারিং অ্যাভয়েড করাই উচিত। সো তারা প্রবাবলি মানে গণিত উৎসব ওরকম এত বিশাল মানুষ একসাথে না করে যতটুকু পারে সেপারেট করে করা ট্রাই করবে, যেটা অনেক আনফরচুনেট, রাইট? মানে গণিত উৎসব অনেক মজার একটা বিষয়, এন্ড সেখানে যদি সবাই মিলে মানে পুরা দেশ থেকে মানুষ না এসে হাই হল্লা না করতে পারে তাহলে তো আসলে মজাটা সম্ভব না। বাট আমরা এখন সেরকম একটা প্যারাডক্সিক্যাল ইয়েতেই পড়ে গেছি আর কি, যে আমাদের মানে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য হচ্ছে যে অনেক মজার জিনিসকে আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে। ওকে, সো প্রায় 12টা বেজে গেছে। সো তোমাদের কোনো লাস্ট কোয়েশ্চেন থাকলে করতে পারো, আর না হলে আমরা আই গেস এখানে ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, সো লেগে থাকার জন্য কোনো অ্যাডভাইস আই ডোন্ট থিঙ্ক, আমার কাছে লেগে থাকার জন্য অত ভালো অ্যাডভাইস নাই। আমি জাস্ট বলবো যে মানে আমি বিশ্বাস করি যে পার্সোনালি যে তোমরা সবাই লেগে থাকতে পারবা, হ্যাঁ, অথবা লাইক তোমরা লেগে থাকলে তোমাদের পটেনশিয়াল মানে তোমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাইতে পারবা, এন্ড তাই মানে তোমাদেরকে সেটা লেগে থাকতে হবে। সেই লেগে থাকাটা অবভিয়াসলি মানে কঠিন হবে না, মানে সরি সে লেগে থাকাটা অবভিয়াসলি কঠিন হবে, বাট আই ডোন্ট নো, লেগে থাকতে হবে। আমি বলতে পারতাম যে মানে I don't think আমার এখানে কোনো ভালো অ্যাডভাইস আছে। ওকে, আমি হচ্ছে ক্লাসরুমের মধ্যে একটা মানে এই যে পিসের থেকে আমি এই দুইটা প্রবলেম বের করলাম সেই পিসেরটা ওখানে পাঠিয়ে দিব, ক্লাসরুমের মধ্যে আপলোড করে দিব। সো সেই পিসেরটা অ্যাকচুয়ালি মানে কিছুটা অ্যাডভান্স, সেটা হচ্ছে আমরা ক্যাম্পারদের জন্য ইয়ে করে লিখছিলাম। বাট তাও সেখানের মধ্যে মানে ইজি লেভেলের প্রবলেম গুলা সেগুলো অনেক ভালো, মানে আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করে দেখছি যে কি কি প্রবলেম আমরা সবাইকে মানে সবাই যেন শিখতে পারে, যে ইজি লেভেলের যে প্রবলেম গুলো আছে সেগুলো এমন ভাবে সিলেক্ট করছে যে আচ্ছা এই প্রবলেম গুলো সবারই জানা থাকা উচিত। তো তোমরা সেখান থেকে স্টার্ট করতে পারো, এন্ড এরপরের অন্যান্য
অন্যান্য প্রবলেম গুলাতে দেখতে পারো। সো হ্যাঁ, সো সেটা আই গেস রিসোর্স হিসেবে ইউজ করতে পারো। এর বাইরে আসলে আমার কোনো নোট টোট নাই।